প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ডায়ালগ ফর ডেমোক্রেসি। বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনারা কমেন্টস করবেন, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব এবং সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের অতিথি তাকে আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি। তিনি হচ্ছেন জনাব রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা। আমরা তাকে কেমন আছেন? আপনি কি অবস্থা? আপনাকে দেখতে খুব ভালো লাগছে আজকে। একটু ফুরফুরে মনে হচ্ছে মন। সালাম আলাইকুম। আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, 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 ভালো আছি। ফুরফুরে আমরা না, জি, আছি আরকি, আপ আ চলছে। আ আচ্ছা, গুড, 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 গুড। আমাদের অনুষ্ঠান হচ্ছে ডায়ালগ ফর ডেমোক্রেসি। আপনাকে আমরা এর আগেও কয়েকবার পেয়েছি। খুবই ভালো লেগেছে এবং বেশ থ্যাংক কিছু ইউ। কথা আপনার কাছ থেকে শুনতে পারবো, শুনতে চাই। দর্শক মণ্ডলী আমাদের সাথে এখানে যারা যুক্ত হবেন, তারাও বিভিন্ন কথা বলবেন। সেগুলো নিয়েও আপনার সাথে কথা বলার চেষ্টা করব। জি, আমাদের আজকের বিষয় হচ্ছে সমসাময়িক রাজনীতি। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে চ্যানেল 16 থেকে, চ্যানেল 16 এর ইউটিউব থেকে এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন, আপনারা প্লিজ কাইন্ডলি আমাদের লাইভটি একটু শেয়ার করে দিবেন। তাহলে অন্য দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠানটি দেখতে সুবিধা হবে বা দেখতে পারবে। আর যারা লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজে যারা আছেন তাদেরকেও আমাদের পেজে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইউটিউবে যারা যুক্ত হচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা জনাব রাশেক রহমান সাহেবের কাছে আজকে কিছু কথা শুনব। বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আমাদের দেশে যেমন সংস্কার কার্যক্রম চলছে, গত ১০ মাসে সংস্কারের এখন কি অবস্থা? সংস্কার আদৌ প্রয়োজন আছে কিনা? সংস্কার হলে কি হবে? না হলে কি হবে? সেই বিষয়গুলো আমরা জানতে চেষ্টা করব। আরেকটি বিষয় জানতে চেষ্টা করব, সেটি হচ্ছে বর্তমান আওয়ামী লীগের অবস্থা কি? তাদের মধ্যে কি ধরনের ঐক্য বিরাজমান আছে অথবা তাদের কর্মসূচি কি? অতীতে তারা কি করেছেন? আগামীতে কি করবেন? আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছে, নিবন্ধন বাতিল করেছে এবং কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড। সেইটি আর হচ্ছে যে আওয়ামী লীগের ২৩শে জুন, আপনারা জানেন গত ২৩শে জুন আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সারা পৃথিবীতে বা বাংলাদেশে সেটি কি ধরনের কেমনভাবে কিভাবে পালিত হয়েছে সেই বিষয়টি আমরা জানতে পারবো। আওয়ামী লীগের বর্তমান অবস্থা কি সেটিও জানার চেষ্টা করব। আর আমাদের প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতের কারণ কি অনেকে ভাবছেন যে আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি নিশ্চয়ই তাদের সাথে সেই কথা হবে, কথা হয়েছে এবং বিএনপির নেতা তিনি সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে হ্যাঁ, কি কথা হয়েছে প্রধান উপদেষ্টা এবং সিইসির মধ্যে সেটি প্রকাশ করা হোক। এই বিষয়গুলো আমরা কথা বলবো, এগুলো নিয়েই কথা বলবো। নতুন বাংলাদেশ ঘোষণা করা নিয়ে এক ধরনের বাকযুদ্ধ চলছে। ৩ টি জাতীয় দিবস ঘোষণা করা হয়েছে এবং সেই ৩ টি জাতীয় দিবস নিয়ে নতুন বাংলাদেশ একটি ৮ই আগস্ট করা হয়েছে। কেউ বলছেন না এটা ৫ই আগস্ট করতে হবে। সেই বিষয়টি নিয়েও আলোচনা হতে থাকবে। যুক্ত হয়েছেন এরই মধ্যে আমাদের সাথে কেউ অনেকেই যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কিছু সময় রাশেক ভাই আমি নিয়েছি। দর্শক মণ্ডলী যারা যুক্ত হতে চাচ্ছেন, যুক্ত হয়েছেন। আম সেইজন্য একটু সময় নিলাম। এবার আপনি বলুন যে আমাদের বর্তমান যে সংস্কার কার্যক্রম চলছে, গত ১০ মাসেও সংস্কারের কোনো কার্যক্রম আমরা হতে দেখি নাই বা বাস্তবায়ন হতে দেখি নাই। আবার কেউ বলছেন যে সংস্কারের নামে কিন্তু খাওয়া-দাওয়াই হচ্ছে খুব বেশি। মানে আলোচনায় যখন বসেন বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট থেকে তারা খাবার নিয়ে আসেন এবং খাওয়া-দাওয়া পরিমাণ হচ্ছে অনেক বেশি কিন্তু সংস্কার আদৌ আসলে কিছু হচ্ছে না। আপনার মন্তব্য একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি আ আপনার এই চ্যানেলের ১ম যেবার আসলাম, সে অনুষ্ঠানে আমি একটা কথা বলেছিলাম। সংস্কার আপনি যেখানেই করেন, যেভাবেই করেন, দিনের শেষে সংস্কারের পিছনে যে মানুষগুলো, তাদের ভিতরে সংস্কার না হলে আসলে কোনো লাভ নাই। এই কথাটা আমি বলছি এই কারণে যে, at the end of the day আপনি যদি ঐতিহাসিকভাবে অ্যাডলফ হিটলারের রাজনৈতিক যে অভিযাত্রা এটাকে যদি আমলে নেন, বিশ্লেষণ করেন, অথবা মুসোলিনির যে রাজনৈতিক উত্থান সেটাকে যদি আপনি বিশ্লেষণ করেন, বা ফর দ্যাট ম্যাটার জুলিয়াস সিজার আরো যদি পিছনে চলে যান রোমান সাম্রাজ্যে, তাহলে প্রত্যেকের ভিত্তি কিন্তু জনপ্রিয়তাই ছিল। তারা প্রত্যেকে মারাত্মক রকম জনপ্রিয় এবং নেতা হিসাবে সফল ছিলেন।
কিন্তু এই জনপ্রিয়তাকে ব্যবহার করে তারা ইতিহাসের খাতায় নিজেদেরকে স্বৈরাচার, ডিকটেটর হিসেবে যে প্রতিষ্ঠিত করেছেন, জি, তো সেই সময়ে কি আইন কানুন কিছুই ছিল না? ছিল। বা জি, একটা রাজনৈতিক কাঠামো কি ছিল না? হ্যাঁ, ছিল। কিন্তু ব্যক্তি নিজে যে সিদ্ধান্ত নিবেন সুযোগ পাওয়ার পরে, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু রাজনৈতিক আবহাওয়াটা প্রতিষ্ঠিত হবে বা বিরাজমান হবে। সেজন্য আমি বলছি যে সংস্কার নিয়ে ওনারা কি আলাপ করছেন সেটা বড় কথা না। কিন্তু পরবর্তীতে যাদের হাতে দেশ শাসন করার দায়িত্ব যাবে তাদের মনে আসলে কি আছে সেটার উপরেই সংস্কারের সাফল্য নির্ভর করবে। হ্যাঁ, কারণ আমি যদি এভাবে একটা উদাহরণ দিতে চাই যে লেটস সে বিআরডিবি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিআরডিবির উপরে প্রচন্ড রকম জোর দিয়েছিলেন, সংস্কার করেছিলেন, তাকে ক্ষমতায়িত করেছিলেন। বঙ্গবন্ধু জি, শেখ মুজিবুর রহমানের আরেকটা অবদান বলতে চাই, পেট্রো বাংলা যেটাকে আমরা চিনি, হ্যাঁ? সে জি, পেট্রো বাংলা প্রতিষ্ঠিত হওয়ার পিছনে তার যে দূরদর্শিতা ছিল। এখন জি, দেশ ৫৪ বছর পার হয়ে গেছে। বিআরডিবি হয়েছে একটা দুর্নীতির আখড়া। এটা তো আর বঙ্গবন্ধু চান নাই। পেট্রো জি, বাংলা হয়েছে একটা অক্ষমতা এবং পারঙ্গমহীনতার একটা প্রকৃষ্ট উদাহরণে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ পেট্রোবাংলার যে দায়িত্ব ছিল যে বাংলাদেশের নিজস্ব খনিজ সম্পদকে আহরণ করা এবং বাংলাদেশের মানুষের জনকল্যাণে তাকে কিভাবে প্রবাহিত করা যায় সেই জায়গাটাকে নিশ্চিত করা এবং জি, বিদেশি এবং দেশি যেই আ জ্ঞান বিজ্ঞানের যে মিথস্ক্রিয়ার জায়গা সেখানে একটা সমন্বয় এনে বাংলাদেশের মানুষের প্রাচুর্য বা সমৃদ্ধির জায়গাটাকে নিশ্চিত করা। সে জায়গায় তো খুব যে সফল হয়েছে তা কিন্তু না। ঠিক আছে? এটা একটা জি, উদাহরণ। আবার দেখেন হুসেইন মোহাম্মদ এরশাদ স্বৈরশাসক ছিলেন। দীর্ঘ ৯ বছর তিনি বাংলাদেশকে স্বৈরশাসক হিসেবে শাসন করেছেন। তিনি হুম, তিনি উম উপজেলা যে আচ্ছা, ব্যবস্থাপনা রাশিক ভাই আপনাকে সেটা একটু থামিয়ে যদি প্রচলন আমি একটু করেছিলেন। বলি, আপনি সেটা যদি আপনাকে থামিয়ে আপনি কি একটু আমার যদি কথা শুনতে বলি, পাচ্ছেন? রাশিক ভাই আপনি একটু থামবেন। সেটা হচ্ছে আপনার মাথাটা কেটে আপনি আমার যাচ্ছে। কথা আপনি শুনতে যদি পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? StreamYard এটা একটা সমস্যা। আপনি আমাকে শুনছেন? মুন্না, আমাদের সাউন্ড সিস্টেমে কোনো সমস্যা হচ্ছে? প্রিয় দর্শক, আমাদের হ্যাঁ, সাউন্ডে একটু সমস্যা হচ্ছে। আমরা সেটি ক্লিয়ার করার চেষ্টা করছি। মিজানুর রহমান, অনেক ধন্যবাদ। প্রিয় ইসমাইল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কমেন্টসগুলো একটু পড়ে নিই। আমাদের রাশিক ভাই নিশ্চয়ই এরই মধ্যে আবার যুক্ত হবেন। বনি আব্রাহাম, আসসালামু আলাইকুম ইসমাইল ভাই। সংস্কার তো কোনোদিন শেষ হবে না। সংস্কারের নামে আওয়ামী লীগ নিধন হচ্ছে, আর সেই সুবাদে নির্বাচন হচ্ছে কি? আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। নির্বাচন হবে কিনা সেটা তো বলা যাচ্ছে না। অনেকে ভাবছেন, শঙ্কা প্রকাশ করছেন। মুন্না, নেক্সট কমেন্টস তুমি যদি একটু বলো, অথবা আমি কি দেখাতে পারি আমাদের এই অবস্থা কেন হবে সেটি তো বুঝতে পারছি না। আমাদের হঠাৎ কি হলো? হ্যাঁ, নাজমুল আলম, আওয়ামী লীগের প্রধান। আচ্ছা, আসিফউদ্দিন রাশেক ভাই, আপনি কেমন আছেন? জি, রাশেক ভাই ভালো আছে, সেইজন্য আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছেন। মাওলানা দায়, ধানমন্ডি ৩২, রাশেক ভাইয়ের কাছে জানতে চাই, মিঠাপুকুর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কেমন চলছে নাকি চলছে না? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের রাশেক ভাই কিছুক্ষণের মধ্যে আমাদের আশাতে তিনি যুক্ত হয়ে যাবেন। মোহাম্মদ নেসার, ইসমাইল ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। তারপরে রয়েছেন আমাদের অনুষ্ঠান হচ্ছেন ডায়ালগ ফর ডেমোক্রেসি। আপনারা কিছুক্ষণের মধ্যেই আমাদের অতিথিকে দেখতে পাবেন। তিনি হচ্ছেন জনাব রাশেক রহমান, এসএসআরআর, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য। জনাব রাশেক রহমান সাহেব, আপনি একজন ভালো মানুষ। এখন দলে কোনো বিভক্ত নয়। আগে হায়নাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। ধন্যবাদ আপনাকে। উম এরপরে রয়েছেন না, দর্শক মণ্ডলী নিশ্চয়ই একটু হতাশ হচ্ছেন। রসিক ভাইয়ের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। প্যাটারসন লি, আজকেও যুক্ত হলাম টক শোতে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা আশিক ভাইকে যে কোনো মুহূর্তে পেয়ে যাব আশা করি। পারভেজ আকন্দ, তিনি বলছেন, বাংলার কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কোনো রাজনীতি করতে পারে না, কারণ সকল দল একরকম, তফাৎ নাই। আচ্ছা, জি, ধন্যবাদ। রসিক ভাই কোথায়? আমরা
তারপর হচ্ছেন মুন্না তুমি কমেন্টস দেখাও। আমাদের আজকের অতিথি হচ্ছেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। অনুষ্ঠানটি চ্যানেল 16 থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আর আমাদের ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ফেসবুক পেজে যারা আছেন কিছুটা যান্ত্রিক গোলযোগের জন্য আমরা দুঃখিত। বাংলা ওয়াশ অদৃশ্য মানব পারভেজ মুন্না নেক্সট। জি, 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 দর্শক মণ্ডলী আমাদের অতিথি এসে গেছেন। আমরা তাকে আবারও পাবো। রাশিক আ ভাই, আপনি জি, আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনার পরিষ্কার শুনতে পারছি। হ্যাঁ। এই মাথার উপরে একটু ছেড়ে দিন, একটু জায়গা দিন। তাহলে আবার মাথায় কপাল কাটবে না। একটু যদি ওই হ্যাঁ, আচ্ছা, জি। আম এ এ আপ এ আ জি, জি। এক্সাক্টলি। হ্যাঁ, আমরা একটু সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল দর্শক মণ্ডলী। আমরা সরি যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো কিভাবে কি হয়ে গেল। রাশেক হ্যাঁ। ভাই আবার যুক্ত হয়েছেন। হ্যাঁ, আপনি যে কথা বলছিলেন সংস্কার বিষয়ে একটু যদি জি, সেই কথা যে বলেন। যেমন আর ধরেন পাশাপাশি জি, জি, যেমন ধরেন হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব উপজেলা প্রবর্তন করেছিলেন। এখন সেটা তো উম উনি স্বৈর শাসক হিসেবে করেছিলেন। কিন্তু আমরা সেটা পরিত্যাগ করতে পারিনি। সেটা তো আমাদের গ্রহণ করতে হয়েছে। এখন সংস্কারের প্রস্তাবনা যদি জনকল্যাণমূলক হয়, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণের জন্য হয় বা দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য নিশ্চিত করার জন্য হয়, সেটাকে আপনার ভালো লাগুক বা না লাগুক এমব্রেস করতেই হবে। হ্যাঁ? এবং যেই সংস্কার আসলে প্রাসঙ্গিক যৌক্তিক সেটা আজকে না হোক আগামীকালকে হবে। আমি শুধু বলতে চাচ্ছি যে আমার খুব একটা যারা সংস্কারে অংশগ্রহণ করছেন রাজনীতিবিদ তাদেরকে দেখে মনে হয় নাই যে তাদের ভিতরে সংস্কার হয়েছে। সুতরাং অ্যা এখন বিভিন্ন ক্ষেত্রে যেসব সংস্কার করা হচ্ছে সেগুলো আসলে কতটুকু তারা আপহোল্ড করবেন ক্ষমতায় যাওয়ার পরে, আমি সেই বিষয়ে সন্দিহান আছি। তো যারা সংস্কার কমিটিতে আছে তাদেরকে কি আপনার যোগ্য মনে হচ্ছে না? তারা কি দায়িত্ব পালন করতে পারবেন না সংস্কার কমিটিতে যারা আছেন? না, সংস্কার কমিটিতে তো আসলে দায়িত্ব পালন করার কি আছে? আপনি সংস্কার প্রস্তাবনা দিবেন, সেটা অধ্যাদেশ হয়ে আসবে। আ যাদের সংস্কারকে বাস্তবায়ন করার কথা অর্থাৎ রাজনীতিবিদ যারা নির্বাচনের মাধ্যমে দেশ শাসন করার দায়িত্ব নিবেন, তাদের ভিতরে কতটুকু ইচ্ছা আছে সেটা দেখবেন তো। যোগ্যতার থেকেও ইচ্ছাটা অনেক বড় ব্যাপার। উম না এখন যে সংস্কার আপনি কি আমি মিন করছি এখন যে এই সংস্কার কমিটিগুলো করা হয়েছে, সংস্কারের যেসব প্রস্তাবনা এসছে, শুনেন, দিনের সংস্কার শেষে যেগুলো বাস্তবতা বাস্তবায়ন যে হচ্ছে আপনি যত আইন করেন, যত কাঠামোই বানান, বাংলাদেশে ১৮ কোটি মানুষের মনে বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে পদটি সেটা অসীম ক্ষমতার একটি পদ। সুতরাং আপনি যদি এখন সংস্কার করে এই পদের অনেক ক্ষমতা হ্রাসও করেন, কমিয়েও দেন, তারপরেও যদি আগামী দিনের প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ হন এবং তিনি যদি ক্ষমতালোভী হন, তিনি বেশ কয়েক বছর এটার সুযোগ নিতে পারবেন। আমি কি তিনি কি বুঝতে আবার পারছি এটা? পরিবর্তন এটাকে করতে বলে পারবেন? যেমন পারসেপশন ইফেক্ট। আচ্ছা মানে বিএনপি মানে যেমন যেমন ধরেন শুনেন, যেমন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ওয়াশিংটন নিজের থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি অনন্তকাল রাষ্ট্রপতি থাকবেন না। যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে দুবারের বেশি আপনি হতে পারছেন না, তাই না? কিন্তু এর ব্যত্যয় কি ঘটেনি? অবশ্যই ঘটেছে। ২য় বিশ্বযুদ্ধে ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রে ৩ বার রাষ্ট্রপতি হয়েছেন। সেটা সময়, কাল, দেশ, জাতি, পৃথিবীর যে প্রয়োজন তাকে সামনে রেখে হতে হয়েছে। সুতরাং উনি একটা মহৎ উদ্দেশ্য রেখে ৩ বার রাষ্ট্রপতি হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন আগামী দিনে যে বাংলাদেশে আপনি ২ বার সীমাবদ্ধ করে দিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য, কেউ যে একটা দুষ্টু চিন্তাকে সামনে রেখে ২ বারের বেশি আবার প্রধানমন্ত্রী হবেন না এমন তো কোনো নিশ্চয়তা নাই। যদি না দেশবাসী, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতাকর্মী সকলের ভিতরে ওই পরিবর্তন না আসে, তার মানে হচ্ছে যে দুশ্চরিত্রের যে রাজনীতি, সেই দুশ্চরিত্রের রাজনীতিতে কোন সংস্কার করে পরিষ্কার করবেন? যদি না বাংলাদেশের মানুষ বাধ্য না করে ভালো চরিত্রের রাজনীতিবিদরা রাজনীতি করতে আসবেন। আচ্ছা এখন তো এতদিন রাজনৈতিক দলগুলো বিএনপি ছাড়া সবাই কিন্তু একটা ঐকমত্যে এসেছিল যে হ্যাঁ ২ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপি দ্বিমত করেছিল যে এটা আনলিমিটেড থেকে যাক। কিন্তু এখন শেষ পর্যায়ে বিএনপিও সম্মত হয়েছে ঠিক আছে। এখন আপনি যে কথাটি বললেন তার মানে বিএনপি বা যারা নির্বাচিত হবে তারা যদি চায় এটি সংশোধনও করতে পারে যে ২ বার না নি এটা হচ্ছে জি। আগে হইয়া নেই। একটু আহ মানে গেও ভাষায় বলতে আগে হইয়া নেই না, তারপর দেখা যাবে এরকম একটা ব্যাপার। আচ্ছা এখন কি সেই ব্যাপারটাই হয়েছে আগে হইয়ানি ঠিক আছে আগে মানলাম। আগে হইয়া নেই। হ্যাঁ, আপনি প্রধানমন্ত্রী হইলে যদি বলেন যে, "আমার তো ২ বারে ভাল লাগতেছে না, ৩ বার লাগে, ৪ বার লাগে।" কার কয়টা ঘাড়ে মাথা আছে বলবে, "না, না, না ২ বার।" আগে হইয়া নেই। এরকম বাংলাদেশের ব্যাপারগুলো তো তাই হইছে। আপনি ধরেন ১৯৯১ সালে এরশাদ বিরোধী আন্দোলনে ৩ টি বৃহৎ রাজনৈতিক দলের যেই পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটাও তো বাস্তবায়িত হয়নি। তার মানে আগে হইয়া নেই। জি, বিএনপি আগে ক্ষমতায় হইয়ানি। গিয়েছিল। হয়ে যাওয়ার পরে তার জি। কোনো খবর নাই। রাইট? আচ্ছা ৯০, ৯০ জি। সিমিলারলি আমরাও ক্ষমতায় এসেছি। আমরাও পারতাম এরশাদ বিরোধী আন্দোলনের সময়
আপনি মনে করেন যেই অগ্নিঝরা ঐতিহ্যবাহী রাজনৈতিক আন্দোলন, যেটা আমি নিজের চোখে দেখার সৌভাগ্য হয়েছে। আমি তো ১৯৭১ সালের যুদ্ধ দেখিনি। কিন্তু সাত মানুষ দল যে ১৫ সংগ্রাম দল। করে, হুম। আন্দোলন করে, রক্ত দেয়, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই যে নূর হোসেনের আত্মহতি, এই যে ডক্টর মিলনের আত্মহতি, এগুলো আমি চোখে দেখেছি। এগুলো তো আমার স্মৃতিপটে রয়েছে। সুতরাং সেই জায়গার থেকে তো আমি দেখলাম যে আম আ হুসেইন মোহাম্মদ এরশাদ এই স্বৈরাচারের পতনের পরে আ হুসেইন মোহাম্মদ এরশাদকে নিয়ে আমরা কত রকম খেলা খেলবো সেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম। সুতরাং আগে হইয়া নেই। হ্যাঁ, আচ্ছা। তার মানে তাই না? ৯০ এর পরেও কোনো কিছু কিন্তু যে রূপরেখা ছিল ৯০ এর আন্দোলনের, স্বৈরাচার বিরোধী আন্দোলনের কোনো কিছুই খুব একটা বাস্তবায়ন একেবারেই না। হতে আমরা দেখিনি। কোনটাই প্রতিফলিত হয়নি। একেবারেই হয়নি। এবং এখনো তো বলছি আপনাকে যে কোন রাজনৈতিক দলের যিনি প্রধান, এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারা তাদের নিজের লোকদেরকে বিশ্বাস করেন না। নাইলে আপনি ৭০ অনুচ্ছেদ থাকবে কেন? আপনি ফ্লোর ক্রস করতে পারবেন না কেন? আপনি ভোট দিতে পারবেন না কেন? আপনি মনে করেন এই সংস্কারের যে কথাটা বলা হচ্ছে যে একজন সংসদ সদস্য গোপনে ভোট দিতে পারবেন। ইটস ভেরি ইম্পোর্টেন্ট। কারণ আপনি যদি মনে করেন আপনার এলাকার মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু যাচ্ছে বা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে, তাহলে আপনি ভোট দিতে পারবেন না। এখন জাস্ট বিকজ আপনার দলের প্রধান উনি বিক্রি হয়ে গেছে বিদেশি কোনো শক্তির কাছে বা কারো কাছে, তার জন্য আপনাকে এখন নম নম জি জি করতে হবে, তাতে এই গণতন্ত্রের কোনো মূল্য হয় না। প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। অবশ্যই নাই। আপনি আপনি যখন কোরাস গান গান, হ্যাঁ, গান তো একটাই গান, একই সুরেরই গান হুম। গান, কিন্তু সকলের কণ্ঠ তো আর একরকম হয় না, এক একটা এক এক রকম, এটা আল্লাহর হুম, নিয়ামত, হুম, তাই না? হুম, তো হুম, এখন হুম, এমন হুম। একটা সংসদ বানাইছেন যেখানে কোরাস গান গাইতেছেন একই গলা, গলায় কোনো আ ভেরিয়েশন নাই। আচ্ছা, 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 আচ্ছা। উদ্দেশ্য তো এক, ওই যে জনকল্যাণ করা। আ কিন্তু আপনি কোনো কে অবস্থায় কোনো আলাপ করতে পারতেছেন না। করলে আপনার সংসদ সদস্য পদ চলে যায়। এবং হুম, আপনাকে দেখিয়ে ভোট দিতে হচ্ছে। রাইট? সো এ দিস ইস নট কারেক্ট। দিস ইস নট একটা কারেক্ট। ছোট্ট গল্প আমি কানাডাতে একজনকে জিজ্ঞেস করলাম, এখানে তো বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম হয়। তো আমি আমি একজনকে জিজ্ঞেস জি, জি, প্লিজ, না প্লিজ, আমি সরি। এইতো এখানে তো বিভিন্ন কালচারাল শো হয় আপনাদের। একজনকে জিজ্ঞেস করলাম আরকি আয়োজক, "আপনাদের এখানে কোরাস গান হয় কিনা?" তো সে বলল যে, "হ্যাঁ, হয়। কোরাস যখন শুরু হয় সবাই মঞ্চে চলে আসে, দর্শক আর কেউ থাকে না। আমরা নিজেরাই গাই।" জি। দর্শক আর থাকে না। সবাই স্টেজে চলে চন্ডী আসে। জায়গায়, জি। সবাই মিলে ওই আমরা যে কোরাস বিশাল বড় ওস্তাদজির মতো আরকি। হারমোনিয়াম নিয়ে বসছে, গান গাওয়া শুরু করছে সন্ধ্যা ৬ টার দিকে। রাত্রে ১ টায় উঠে দেখে যে আর কেউ নাই। শুধুমাত্র একজন লোক বসে আছে। তো উচ্চাঙ্গ সংগীতের উনি তো ওস্তাদ। বলে যে, "তুমিই একমাত্র বোধহয় উচ্চাঙ্গ সংগীত বুঝো।" বলে, "না হুজুর, ওই মাদুরটা আর হারমোনিয়ামটা আমার। আপনি শেষ করলে আমি নিয়ে বাড়িতে যাইতে পারি।" ওরকম হইছে অবস্থা। আর আচ্ছা। আমি আমি আপনাকে এতটুকু বলতে চাই যে জি। I sincerely and in a very dedicated fashion love my country. Okay, at the end of ইয়েস। the day, it is an integral part of my identity. And not only that, I love Awami League. Awami League is an integral part of my identity. যে যাই বলুক, যে অবস্থায় হোক, আওয়ামী লীগ আমি করি, এই বাস্তবতার বাইরে আর কিছু নেই, এটাই বাস্তব। আচ্ছা, সেই জায়গা থেকে আমি মনে করি যে যদি আ- আল্লাহ আমাকে রক্ষা করেন, আমি এভাবে বলতে চাই, যদি এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষও কোনো ভালো প্রস্তাবনা দেয়, আওয়ামী লীগের বুদ্ধিদীপ্ত জায়গা থেকে উচিত সেই প্রস্তাবনাটাকে সমর্থন দেওয়া। এগুলো কি মিস করেছেন অতীতে আপনারা? না। আমি বলছি, যেমন ধরেন এই যে জি। সংস্কার কাণ্ডে যেটা বিএনপি একমত হচ্ছে না, সেখানে আওয়ামী লীগের এক হওয়া উচিত। জনগণের দেখা উচিত যে জনগণের জন্য যেই সংস্কারটা ভালো, সেখান থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন নয়। এর মানে এই নয় যে আপনি ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবেন না। এর মানে এই না যে আপনি ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন না। এর মানে এই এখন না তো যে আপনি বাংলাদেশের স্বাধীনতার কথা ভুলে যাবেন, তা না। একেবারেই না। এর মানে এই নয় যে আপনি বঙ্গবন্ধুর আদর্শকে পুনরুজ্জীবিত করবেন না বা প্রতিষ্ঠিত করবেন না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আ মার্টিন লুথার কিং, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যখন কৃষ্ণাঙ্গের অধিকারের জন্য আন্দোলন করছেন, তাকে অনেকেই বিচ্ছিন্নতাবাদী হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন যে, "নো, I will fight the system by being within the system." অর্থাৎ এই প্রক্রিয়ার মধ্যে থেকেই আমি এই প্রক্রিয়ার বিরুদ্ধচারণ করব। যাতে আমাকে কেউ বলতে না পারে যে আমি বিরুদ্ধচারণ করছি বা আমি গেরিলা যুদ্ধ করছি। তার মানে আপনার যদি কেউ জোর করে ঠেলেও দেয় দূরে, আপনি যাবেন না। আপনি তো রাজনীতিবিদ। আপনি দেশের মানুষের জন্য রাজনীতি করেন। আপনি গায়ের জোর দিয়ে ঠেলে এসে বলবেন যে, "না, আমি মনে করি এটা সঠিক, এটা বেঠিক, এটা করা উচিত, এটা করা উচিত না।" প্রবলেম হচ্ছে যে আমরা তো বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ গড়ার জায়গাটা থেকে সম্পূর্ণ নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলতেছি। আমরা মনে করতেছি যে ইউনূস সরকারের প্রতিবাদ করা মানে আমি মতামত দিতে পারব না। আমি মনে করতেছি ইউনূস সরকারের বিরুদ্ধাচারণ করা মানে আমি বিকল্প কোনো প্রস্তাবনা দিতে পারব না। ব্যাপারটা তো ওরকম না।
আচ্ছা, এখন কি আওয়ামী লীগের বলার কিছু আছে? বলার সুযোগ আছে? আওয়ামী লীগ আমি কিছু তো মনে করি কোনোভাবে বলতেই হবে, অবশ্যই বলতে না হবে। এতগুলো কিভাবে কাজ হয়ে বলবে? যাচ্ছে, এর মধ্যে আমাদের একটা ভূমিকা থাকতে হবে না? ডেফিনিটলি থাকতে হবে। আপনি আমারে কিভাবে নিষিদ্ধ থাকবে? করছেন বলে কি আমি চুপ করে থাকবো নাকি? আপনি আমাকে নিষিদ্ধ করার কে? আমি আপনারা তো চুপ বাংলাদেশের করেই মাটি আছেন। মানুষের দল। বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে, আওয়ামী লীগকে। না তো কিন্তু আপনি আমারে আপনারা তো নিষিদ্ধ চুপ করলে করে নিষিদ্ধ আছেন। হব। হ্যাঁ, আমার কাছে সোশ্যাল মিডিয়া আছে, আমার কাছে ইন্টারনেট আছে, আমার নেতা কর্মীরা আছেন, কোটি, কোটি সমর্থক আছেন। আমি যেটা সঠিক মনে করি সেটা আমি বলব। কেন বলব না? খন্দকার ইসমাইল আমাকে আইসা বলল, "রাশেক রহমান আপনি নিষিদ্ধ।" তো আপনি বললে হয়ে গেল? এটা তো আমার গড গিভেন রাইট। আপনি আমাকে নিষিদ্ধ করবেন কিভাবে? আপনি একরকম বলছেন কিন্তু আপনাদের নেতারা শীর্ষ নেতারাও তো কথা বলছেন, শীর্ষ নেত্রীও কথা বলছেন। সেগুলো কি আপনাদের সেগুলোর মধ্যে না, কোনো আমি তো ঘাটতি শুনেন কি আপনি লক্ষ্য করেন? আপনার অনুষ্ঠানে আসি একজন নিতান্তই আওয়ামী লীগের সমর্থক এবং কর্মী হিসাবে। আমি আমার মনের কথাটা জি। বললাম। যেখানে নৈতিক কোনো অবস্থান নাই, যেখানে নৈতিক কোনো দৃঢ়তার জায়গা নাই, যেখানে ঐতিহাসিকভাবে একে মানিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, সেখানে আমি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, আমি চুপ হয়ে গেলাম কেন? কোনদিনও না। প্রশ্নই আসে না। ইয়েস, আমি একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদ যেমন করব, ঠিক একই সাথে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎকে গড়ে তোলার ক্ষেত্রে আপনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলোকে নির্দিষ্টভাবে, সুনির্দিষ্টভাবে প্রতিবাদ করব বা তার সাথে কোন জায়গায় একমত হলে আমি বলব যে এটার সাথে আমি একমত। আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন? মানে হুম, আমি হুম, একটু হুম। যেহেতু আপনি কানাডায় আছেন আমি একটু মানে একটু আন্তর্জাতিক একটা উদাহরণ দিয়ে কথাটা বলতে চাই। জি, জি। স্বামী-স্ত্রীতে বিবাহ বিচ্ছেদ হবে বলে অ্যা ওই স্বামী-স্ত্রীর ওরসজাত যে সন্তান, তার আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে অ্যা স্বামী বা স্ত্রী মানে বাবা বা মা কথা বলবেন না সেটা তো হতে পারে না। বিবাহ বিচ্ছেদ হতে পারে। এখন গন্ডগোল আমরা হতে পারে। মামলা মোকদ্দমা আমরা হতে যে পারে। হতে পারে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের তো নিবন্ধন নেই, রাজনৈতিক কোনো কর্মসূচিই নেই। নো এখন আপনি সোশ্যাল দ্যাট ইজ মিডিয়ার কথা বলছেন। শুনেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি নাই সেটা তো আমাদেরকে নিশ্চিত করতে হবে। রাজনীতি তো আর গোলাপ বিছানো কোনো আ আ কি বলে ক্ষেত্র পথ না। নয়। এটা হ্যাঁ। কণ্টকাকীর্ণ একটা বাস্তবতা। সুতরাং আমরা যখন ১৫ বছর ক্ষমতায় ছিলাম তখন বিএনপি যে খুব সুবিধা করতে পেরেছে তা তো না। এখন ঘটনা হচ্ছে যে আপনি কেন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছেন না, সেটা তো আমাদের নিজস্ব উপলব্ধির একটা জায়গা থাকতে হবে। এখন ধরেন আমি যদি এভাবে বলি যে ১৫ বছর ধরেন কথার কথা বলছি যে একটা কমিটিও যদি টাকার বিনিময়ে হয়ে থাকে, কমিটি বাণিজ্য হয়ে থাকে। এখন যিনি এই কমিটিটা বানিয়েছেন, তাকেই যদি আপনি আজকের সংকটকালীন সময় নেতা হিসেবে রাখেন, তাইলে উনি ওই বিক্রি হয়ে যাওয়া কমিটির লোকের বাইরে অন্য কাউকে দিয়ে কি রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে যাবেন? যাবেন না। বা পারবেন? পারবেন না। তার মানে উনার পূর্বের কৃত দুর্নীতি, পূর্বের কৃত অপকর্মকে ঢেকে রাখার জন্যে বা লালন করার জন্যে তিনি এমন সব কাজ এখন করবেন যে সত্যিকার যে রাজনৈতিক কর্মী সে বঞ্চিত হবে। এটাই বাস্তবতা। আপনি মনে করেন গতকালকে আমার রংপুর জেলায় একটা সভা হয়েছে ভার্চুয়াল। তা আমি তো দেখলাম। সেখানে ওই কমিটি বাণিজ্য যারা করেছেন, আপনার মার্কার বাণিজ্য যারা করেছেন, তারাই বহাল তবিয়তে আছেন। এখন আমার কথা হচ্ছে আমি কাউকে বাদ দিতে বলি না। কারণ আওয়ামী লীগ তো করে হাজার হলেও। কিন্তু বাস্তবতা কি? যিনি কমিটি বাণিজ্য করেছেন, যিনি আ নৌকা মার্কা বিক্রি করেছেন, তারে দিয়ে যদি আপনি কোন কর্মীর কাছে পাঠান, হুম, হুম। আপনি কি মনে করতেছেন যে উনি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবে? নট এট অল। এবং এটা প্রতিনিয়ত আমরা এটার মুখোমুখি হচ্ছি। আচ্ছা, এবং এখন এই যে ২-১ টা কমেন্টস আমি এখানে দেখেছি। কেউ বলছে আপনি পলাতক নেতা। কেউ হ্যাঁ, আবার হ্যাঁ। বলছে জি, যে জি, জি। আ আ হুম। আমি শেষ করি। কেউ বলছে আপনি পলাতক নেতা, কেউ বলছে আপনি দেশে থাকছেন না কেন, নেতৃত্ব দিচ্ছেন না কেন? অথবা অতীতে আপনার পক্ষ থেকে কোনো ভূমিকা আওয়ামী লীগের পক্ষে ছিল না কেন? এখন আপনি কথা বলছেন। এখন কি অনেক আবার কেউ বলছেন এটা। আপনার কথাবার্তা শুনে যেটা মনে হয় আপনি কি আওয়ামী লীগে আছেন? সেই বিষয়টি যদি আপনি একটু পরিষ্কার আচ্ছা। করেন। আমি আবার বলছি যে ১০০ ভাগ আওয়ামী লীগই তো আছি। অন্য কোন দল করব? পারিবারিকভাবে আমি তো আওয়ামী লীগার। এবং আচ্ছা। যে পরিমাণ শ্রম আমি এই দলের জন্য দিয়েছি, আর যাই হোক আমি তো নাফরমান না বা বিশ্বাসঘাতক না। কিন্তু আমাদের দলে হয়ে গেছে যেমন ধরেন কিছুদিন আগে আপনার অনুষ্ঠানে আমি কিছু কথা বললাম ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে। হুম, হুম। আবার শারমিন চৌধুরী তার প্রোগ্রামে বললাম। এখন ওবায়দুল কাদের কি আওয়ামী লীগ নাকি? ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে আওয়ামী লীগের সাধারণ একজন সম্পাদক। কর্মী, নেতা এবং সাধারণ সম্পাদক। তো আমি ওবায়দুল কাদেরের কৃতকর্ম নিয়ে কথা বলা মানে তো আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা না। সেটা তো আমি কোনো শুনেন, রাজনৈতিক আমি দলেই বলি নেই। এখানে দর্শক যারা কথা বলেন তাদের সম্মান দিবেন। অনেক দর্শক আছেন গভীরে ঢুকতে চান না। এটা বলা লাগে বলে দিলেন। গালি দেওয়া যায় গালি দিয়ে দিলেন।
সো ইফ দ্যাট সুটস দেয়ার পারপাস, দ্যাটস অ্যানাদার থিং। আমি ওই জায়গায় একদম সময় নষ্ট করতে চাই না। আমি একটা জায়গা খুব পরিষ্কার করতে চাই। জি, জি। বঙ্গবন্ধু বাংলাদেশের জন্যে অবশ্যই প্রাসঙ্গিক। বঙ্গবন্ধুকে অস্বীকার করে যিনি বিএনপি করেন তিনিও বেশিদিন টিকবেন না। বলবো কেন? কারণ যেই মুক্তিযুদ্ধ তাকে যদি আপনি অস্বীকার করেন, যে বঙ্গবন্ধুর কারণে মুক্তিযুদ্ধ সেটাকে যদি অস্বীকার করেন, তাহলে জিয়াউর রহমান কোথায়? উনি কি বাতাসে তলোয়ার নিয়ে যুদ্ধ করছিল? তো হুম। আজকের বর্তমান প্রেক্ষিতে কি হয়েছে, যে যারা স্বাধীনতার নামটা মুছে দিতে চাচ্ছে, তাদেরকে বুঝে হোক না বুঝে হোক বিএনপি যে কিছু বলতে পারতেছে না, এটার দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী আহ, নেতিবাচক দিকটা প্রতিক্রিয়া। কোথায়? যে তাদের জিয়াউর রহমানও হারাই যাবে। দুঃখজনক হলে আমি বলতেছি, কারণ বীর উত্তমটা কোথা থেকে এসেছে? বীর উত্তম তো খাইবার পাস স্বাধীন করতে গিয়ে হয় নাই। বীর উত্তম তো পানিপথের যুদ্ধ করতে গিয়ে হয় নাই। বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ করতে গিয়ে হয়েছে। আপনারা তো এবং আবার বীরুত্তম বাদ দেওয়ার চেষ্টা না করছেন। না না, আমি আমি আপনার অনুষ্ঠানে বলেছি সেটা আমরা অন্যায় করেছি। আমি আমার আব্বার থেকে বেশি বুঝতে পারি না। বঙ্গবন্ধু যে খেতাব দিয়ে গেছে, হাত দিছি কেন আমরা? বঙ্গবন্ধু মেজর জেনারেল খালেদ মোশাররফ, মেজর জেনারেল শফিউল্লাহ, মেজর জেনারেল জিয়াউর রহমান তিনজনকে তাদের ভ্যালিয়ান্ট ফ্রিডম ফাইটের ভূমিকার জন্য তাদেরকে বীরত্তম দিয়েছে। আমি কেন মেজর জেনারেল জিয়াউর রহমানটা কাটতে যাবো? আমি যদি বুঝিও যে তিনি যুদ্ধ ঠিক মতো করেন না, আমি আমার আব্বার থেকে বেশি বুঝতে পারি নাকি? আমার আব্বা খন্দকার ইসমাইলকে তার বাড়িতে সম্মান দিয়ে চেয়ার দিল। আমি ঘরে ঢুকে এসে বললাম, এই আপনি আমার চেয়ারে আপনি বসে বেরোন। উঠেন, বাইরেন বাস। এটা কি হয়? ক্যান আই ডু দিস? এই এটাও তো বলছেন যে হ্যাঁ, পাকিস্তানের হয়ে যুদ্ধ আপনার করেছে। একটা মুক্তিযোদ্ধা মন্ত্রী, আমি এখন ভদ্র ভাষায় কি কথা, সে সে তো ডুবাইছে। আমাদের সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী, আমাদের আইন মন্ত্রী, তারা সকলে মিলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে খুশি করতে গিয়া, তেল মারতে গিয়া, তারা মানুষের মুক্তিযুদ্ধ খেতাব নিয়ে টানাটানি শুরু করছে। দরকার ছিল কি কোনো? প্রয়োজন আছে? হ্যাঁ, এই কালচারটাই তো বাংলাদেশে চলছে। এই ধরনের অফকোর্স আপনি এগুলোই তো নেতার ছেলেমেয়েদের নিয়ে কথা বলছেন, মানুষের ঘরের ভিতর ঢুকে যাচ্ছেন। এখন ঘুরে আসতেছে না জিনিসগুলা? আসছে, আসছে। আহা! এখন এখন আবার আমি যদি এখন আমি যদি এইটা নিয়ে কথা বলি, তাহলে কি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি নাকি? আমি তো এটাই তো মনে করা শোনেন, হয়। এই যে একজন আমাকে বলল যে আমি পলাতক নেতা। ইয়েস ভাই, আমি তো আশ্রয় নিয়েছি। অবশ্যই আমি পলাতক অবস্থায় আছি। কিন্তু আমাকে যদি ফিরতে হয়, তাহলে আওয়ামী লীগকে নিয়েই তো ফিরতে হবে। আমার পরিচয় আচ্ছা, তো আচ্ছা। আপনি বদলাইতে পারবেন না, আমি বদলাতে। সুতরাং আমি আওয়ামী লীগের অনিষ্ট চাই না। কিন্তু যেহেতু কোনো ফোরাম নাই, আজকে ১০ মাস ধরে আমরা বাইরে, কোনো মতামত দেওয়ার, কথা বলার কোনো জায়গা নেই। এই যে টেলিগ্রামের যে প্রোগ্রাম মিটিং গুলা হয় ধরেন, সেখানে সব জামাতের লোক ভরা। আপনি এই যে গতকালকের যে রংপুর জেলার যে কথাটা বললাম, যেই জি। লোককে দিয়ে এই প্রোগ্রাম সভাপতিত্ব করা হচ্ছে, সেই লোক ডাইরেক্ট জামাত এবং বিএনপির সাথে প্রতিদিন উঠা বসা করতেছে। তা আপনি তাকে দিয়ে কি পলিটিক্যাল পারপাসটা সার্ভ করবেন? রাইট? সো কোন কোন নির্ভরযোগ্য ফোরাম নাই যেখানে আপনি দলের কৌশল বা কোনো কিছু নিয়ে কথা বলতে পারবেন। এটা দুঃখজনক। এখন আচ্ছা। আমরা দূরে হুম, আছি, আমরা কি করতে পারি? আমরা আওয়ামী লীগের যারা নেতাকর্মী, সমর্থক বা জনগণ, তাদেরকে বলতে পারি এটা হওয়া উচিত। ধরেন আপনি এবং ধরেন শারমিন চৌধুরী, মাসুদা ভাট্টি, নবনীতা, যারাই চেষ্টা করতেছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের কাজ কি শুধু এই সরকারকে সমালোচনা করা? আপনাদের কাজ এই দলটাকে কিভাবে শক্তিশালী করা উচিত। নট বিকজ আপনারা আওয়ামী লীগ করেন, বাট বিকজ আওয়ামী লীগটা জনগণের দল। বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক শক্তিকে তার পাশে প্রয়োজন। সেই দলটা যাতে পরিশুদ্ধ হয়ে ১৯৭১ সালের ওই একই তেজোদ্দীপ্ত স্পৃহা নিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারে, সেই জায়গায় গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদেরও তো দায়িত্ব আছে। কিন্তু সেই দায়িত্ব কতটুকু আপনারা পালন করছেন? এই মানে যে আমরা আপনাদেরকে আনছি, আপনাদের তৈলমর্দন সাথে করা কথা ছাড়া, বলছি। তৈলমর্দন হুম, করা ছাড়া, তেল মারা ছাড়া আর কিছু কি করতেছি? হুম, আই এম সরি, আমরা আপনি তেল আমার উপর মারছি কিছু না, মনে আমরা তেল করবেন মারছি না। না। আমরা এই যে আপনি কথা বলছেন, আমাদের চ্যানেলে আপনি কথা হ্যাঁ, বলছেন। আমি আপনার আ- কথাগুলো পক্ষে যাচ্ছে, বিপক্ষে যাচ্ছে। আমাদের তো হ্যাঁ, কোনো আমি অসুবিধা আমি নেই। বলেন। বলছি, আমি বলছি সিওর। কিন্তু আমি বলছি যে আপনাদের আরো অনেক কিছু করার আছে, আমাদেরও আছে। এখন জি, জি। দিনের শেষে আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি এইভাবে কথাটা বলি। আহ, আচ্ছা, এই কথাটা বলবো? একটু ঠিক করে বলেন আরকি। জি। হ্যাঁ, ঠিক ভেবে আছে। চিন্তে বলেন। আচ্ছা, একবার চিন্তা করেন তো, এটা ২০২৫ সাল। এখন হুম। ওবায়দুল কাদের সাহেব আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এই হাঁটা দেখার পরে কোন বাবা বা মা তার সন্তানকে বলবে যে, "বাপ তুই বড় হইলে ওই ওবায়দুল কাদেরের মতো হাঁটবি?" একটু ভিজুয়ালাইজ করেন তো। মানে আপনি নেতা তার সিলেক্ট ভিতরে করতেছেন তো? হ্যাঁ। হ্যাঁ, আপনি আপনি আপনার লাইফ প্রোগ্রাম না, একটু জিজ্ঞেস করেন তো, কোন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কোন বাবা-মা স্বপ্ন দেখে বলে যে, "আমার সন্তান বড় হইলে তার নাম ওবায়দুল কাদের হবে?" না এটা এখন পর্যন্ত শুনি নাই। শুনেন নাই। কিন্তু যেদিন না, শুনবেন সেদিন মনে করবেন কিয়ামত চলে আসছে।
আমি বাস্তবতা বলছি আপনাকে। নাকি তার মধ্যে সেই ধরনের কোনো ব্যক্তিত্ব, গার্ডস বা সেটা তো আপনি আপনি নেতৃত্ব আমার থেকে দেওয়ার আপনি তো আমার থেকে তাকে কম চেনেন না। আমি আপনাকে জনগণের জায়গা থেকে বলছি। একটা তো রাজনৈতিক আচ্ছা, নেতা। আচ্ছা। জি, দিনের শেষে জি, জি। জনগণের সমর্থন নিয়েই তো আপনাকে ক্ষমতায় যেতে হবে বা দেশে ফিরতে হবে। তো এখন ধরেন আমি যেটা বললাম যে একজন অনুকরণীয়, অনুসরণীয় মানুষ যদি আপনি সামনে না দেন, যারা দেইখা সবাই তো আর বলবে না। ধরেন কোটিতে একজন বলল যে আজকে আজকে আমার সন্তান হয়েছে তার নাম আমি রাখবো ওবায়দুল কাদের। ধরেন মুজিবুর রহমান অনেক নাম পাবেন, জিয়াউর রহমান অনেক নাম পাবেন। পাবেন না? হ্যাঁ? হুম, হুম। কিন্তু হাসিনা, আচ্ছা, শেখ হাসিনা প্রচুর নাম পাবেন। ঝড়ের মধ্যে জন্ম হইছে, বাচ্চার নাম রাখছে শেখ হাসিনা। নেত্রী তখন প্রধানমন্ত্রী ছিল না, আমি জানি। আমি বলতেছি আপনাকে। বন্যা হইছে, বন্যার মধ্যে জন্ম হইছে, নেত্রী নৌকা দিয়ে গেছে, গিয়া ত্রাণ দিছে। বুঝলেন? বা সন্তান ভূমিষ্ঠ হইছে, তার নাম রাখছে হাসিনা। শেখ হাসিনা তো রাখতে পারে না, হাসিনা রাখছে। ভালোবাসা। মনে করছে অনুসরণ, অনুকরণীয়। তাই না? তো আমি আপনাকে বলছি যে আমরা কি দাঁড়া করাচ্ছি মনে করতেছেন? এত বড় যে একটা গ্যাপ হয়ে গেছে, আমরা বারবার শুধু আমাদের এই চক্রান্ত হইছে, হ্যান হইছে, ত্যান হইছে বলতেছি। বাট আমাকে ফিরতে হইলে কাকে লাগবে? ডোনাল্ড ট্রাম্প? নরেন্দ্র মোদি? বাংলাদেশের জনগণ। কাকে লাগবে? আপনি বলেন। যদি বাংলাদেশের বাংলাদেশের জনগণকে জনগণ। লাগে, তাহলে হুম। ২০১৮ সালের নির্বাচনটা হয়েছে। ঠিক আছে? ২০১৮ সালের নির্বাচনে যার বয়স ১৮ ছিল, তার বয়স আজকে কত? আপনি একটু হিসাব করেন। ২৫। এই ২৫ বছর বয়সের ছেলেটার জার্গন বা ভোকাবুলারির কোন জায়গায় আপনি যার নাম বললাম, তাকে নিয়ে কোন পজিটিভ কথা আপনি খুঁজে পাচ্ছেন? তাইলে সে কি আওয়ামী লীগের বাইরে? আওয়ামী লীগ কি ওই ২৫ বছর বয়সের ছেলের জন্য না? আওয়ামী লীগ কি অবশ্যই। ২০২৪ সালের যেই নির্বাচন আমরা নিজেরা ফানি মারামারি করলাম, মানে আসল গুলি না, পানির গুলি, ওয়াটার পিস্তল দিয়ে খেলাধুলা করলাম। সেখানে যেই বাচ্চাটা ভোট দিতে গিয়েছে বা ভোট দিতে চেয়েছে, এভাবে বলি, ভোট দিতে গিয়েছে বা ভোট দিতে চেয়েছে। আওয়ামী লীগ কি তার জন্য না? সুতরাং আমার অবশ্যই। ভিতরে কি কোন পরিসংখ্যানের জায়গা থাকবে না? আর আমি এই কথা বললে আমি কি বিরুদ্ধে চলে গেলাম? আপনি বুকে হাত দিয়ে কাউকে বলেন তো আমার সামনে এসে বলতে যে আমি অন্যায় কোন কথা বলতেছি। এখন যেভাবে আছে, যেভাবে আমাদের সংসদ চলছে, যেভাবে রাজনৈতিক দলগুলো চলছে, সেটা হচ্ছে নেতার বিরুদ্ধে নেতাকে নিয়ে কোনো কথা বলা যাবে না। যা কর্মসূচি হচ্ছে তাই মানতে হবে। সেটাই মানা উচিত না, এবং আপনি সেটা যেটা তো বললেন সেটা তো অন্য কথা। সেটাই তো থ্যাংক হচ্ছে। ইউ এটা বলার জন্য। সে যদি কেউ দাসখত কেউ দিয়ে থাকে সেটা অন্য কথা। আমি তো দেইনি। আমি স্বাধীন মানুষ। আমি বঙ্গবন্ধুতে বিশ্বাস করি। আমি আওয়ামী লীগকে মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের জনকল্যাণের একটা দল। আওয়ামী লীগ দল হিসেবে কোনো অন্যায় করে নাই এবং বাংলাদেশের মানুষের সামনের দিনের সুস্থতার জন্যে, রাজনৈতিক স্থিতিশীলতার জন্যে, আর্থসামাজিক প্রেক্ষাপটে আরো এগিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগের প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এই ৩ টার বাইরে তো আমার কোনো কথা নাই। কিন্তু আচ্ছা আমি এখন তো আবার বলছি, ওবায়দুল কাদের আওয়ামী লীগ না। আই এম সরি। আমি আচ্ছা এখন এটা একটা রাজনৈতিক পদ, এটা একটা গণতান্ত্রিক পদ। আমি মনে করছি যে উনাকে দিয়ে কোনভাবে আপনি সংগ্রাম আন্দোলন জমাতে পারবেন না। ইম্পসিবল। পারবেন না। এটা আবার আচ্ছা কারণ ঠিক। আছে। কারণে বলি, কারণ দলের মধ্যে যারা দলবাজ, ধরেন সৈয়দ আশরাফ সাহেবের কিন্তু কোন গ্রুপ ছিল না। হুম, 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 হুম। জলিল সাহেব, মরহুম জলিল সাহেব, উনার কিন্তু কোন গ্রুপিং ছিল না। উনার শেখ হাসিনা ছিল, বঙ্গবন্ধু ছিল। আমাদের জিল্লুর রহমান সাহেব, হ্যাঁ, উনার নিজ এলাকায় ভৈরব ওইসব জায়গায় কিছু গ্রুপিং এর কিন্তু ওভারঅল এই দলের মধ্যে উনার কোন গ্রুপিং এর বিষয় ছিল না। কিন্তু পরবর্তীতে যিনি সাধারণ সম্পাদক হলেন, তিনি গ্রুপিং এর এত তীব্রতা প্রদর্শন করলেন যে আজকে এই সংকটের সময় উনি যখন দায়িত্ব পালন করছেন, উনি কি ওই গ্রুপিং এর বাইরে আসতে পারতেছেন? ওনার যারা উনি কি শ্যাডার, দায়িত্ব উনি কি দায়িত্ব ওনার পালন না, করছেন? না, উনি আছেন তো। ওনার যারা শ্যাডার, যারা টাকা পয়সা খেয়ে কমিটি দিছে বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা, টাকা পয়সার বাইরেও আরো অনেক সুযোগ সুবিধা পাইছে। হ্যাঁ, এগুলো আর বললাম না, মুখ খারাপ হয়ে যায়। তারা কি এটাতে বেরিয়ে আসতে পারবে? আপনি কি পারবেন উজ্জীবিত করতে? হচ্ছে? আপনাকে জিজ্ঞেস করি। আপনার দরকার নেই আওয়ামী লীগ করার। আপনি তার যেকোনো একটা বক্তৃতা বা বক্তব্যে আপনি উজ্জীবিত হয়েছেন? আপনি ভালো কোনো আচ্ছা, ভবিষ্যৎ দেখতে পারছেন? এই পয়েন্টটাই আমি আসি। বাংলাদেশের কোন নেতা-নেত্রীর বক্তব্যে কি কোন ছেলে-মেয়ে উজ্জীবিত হয় বা ভবিষ্যতের কোন হওয়া দিক দরকার। নির্দেশনা পায় হ্যাঁ, বা কোন মোটিভেশনাল হ্যাঁ, স্পিচ থাকে? হ্যাঁ, কোন হ্যাঁ। কথা থাকে সেরকম? আমি একটু আমি আমি এক্সাম্পল কোন। বলছি, আপনি জি। যখন ধর্ম নিয়ে রাজনীতি করবেন তখন তার মোটিভেশনাল বক্তব্য দেওয়া লাগে না। তখন কাজটা সহজ হয়ে যায়। আপনি হ্যাঁ। ধর্মান্ধ একজন ব্যক্তিকে আরো ধর্মান্ধ বানিয়ে দিচ্ছেন। সহজ। ঠিক আছে? আচ্ছা। আপনি যখন নিজের স্বাধিকার, সার্বভৌমত্ব, নিজের মুক্তির বিরুদ্ধচারণ করা কোন দল নিয়ে কাজ করবেন তখন কাজটা সহজ হয়ে যায়। আর যখন পিছিয়ে পড়ে থাকা লাঞ্ছিত মানুষকে উজ্জীবিত করে নিজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করবেন, যেটা আওয়ামী লীগ করছে, সেখানে অবশ্যই ওই ধরনের মোহিত করার বক্তব্য দেওয়ার নেতাদের প্রয়োজন। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশে ভালো বক্তব্য দেওয়ার লোক কি হারিয়ে গেছে? তারা নাই কেন আওয়ামী লীগের ফোর ফ্রন্টে? প্রথম সারিতে নাই কেন?
আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি অন্য বড় নেতাদেরকে জিজ্ঞাসা করেন না, তারা উত্তর দিক। আপনার এখানে যারা এসে কথা বলে তাদের কথা নিয়ে শুধু আপনি নির্মোহভাবে একটা পরিসংখ্যান ছাড়বেন যে ওনার কথা বলার মান কেমন। গালিগালাজ বাদ দেন, নেন না। আমরা তো রাজনীতির সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে মানুষ তো কথা দিয়ে যুদ্ধ লাগিয়ে দিতে পারে, যুদ্ধ শুরু করে দিতে পারে। সেই কথা বলার যারা লোক, যারা মানুষকে বোঝাবে যে আওয়ামী লীগ কেন, বাংলাদেশ কেন, ধর্মনিরপেক্ষতা কি, সমাজতন্ত্র কি, গণতন্ত্র কি, সামাজিক ন্যায় মর্যাদার ব্যাপারটা কি, মুক্তিযুদ্ধের চেতনা কি, সেই লোক কোথায়? আপনার প্রোগ্রাম তো আমি দেখি, আইসার ক্ষমতা ছাড়া তো আর কোনো আলাপ নাই। না, অমুকে এখন এই গলি ফুটাইছে, অমুকে মারছে, ক্ষমতা যাইতে হবে, ফিরবো, হ্যান হবে, ত্যান হবে, এই চলতেছে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, দিস ইজ নট আচ্ছা হাউ ইট এখন ওয়ার্কস। আচ্ছা, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আপনাকে আমি এই মুহূর্তে আরেকটা কথা যুক্ত করতে চাই। হ্যাঁ, অতীতের আমাদের যে রাজনীতিবিদরা এখন এক্সিস্ট করছেন, বা অতীতেও যারা ছিলেন, ক্ষমতায় ছিলেন, ক্ষমতার বাইরে ছিলেন, ক্ষমতার বাইরে এখনো যারা আছেন, তারা ঠিক আছে বিচ্ছিন্নভাবে কথা বলে, কোনো চরিত্র গঠন, আদর্শ নাগরিক কিভাবে হবে সেই ধরনের কোনো দিক নির্দেশনা নতুন প্রজন্মের জন্য থাকে না কারো বক্তব্যে। এখন আমাদের প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন, অনেকে বলছেন যে তার কথায়, তিনি যে একজন নোবেল লরিয়েট, তার কথায়ও আগামী প্রজন্ম, শিক্ষার্থীরা কেউ যে উজ্জীবিত হবে, অথবা তার কাছ থেকে কিছু শিখবে, অথবা আন্তর্জাতিকভাবে তার বক্তব্য নিয়ে আলোচনা হবে। তিনি এমন স্পিচ দিলেন যেটা ইন্টারন্যাশনালি সবাই আলোচনা করবে, যা বা এটার উপর গবেষণা হচ্ছে। হুম। সেই ধরনের কোনো কথা কি এখন আমাদের না, না, প্রধান উপদেষ্টার কাছে শুনতে আমি পাচ্ছেন? তো আমি আপনার সাথে 100% একমত। এবং যেহেতু সে নিজেকে অনুকরণীয়, অনুসরণীয় বানাতে পারছেন না, সেখানেই তো আওয়ামী লীগের সুবর্ণ সুযোগ। এক্সাক্টলি, রাইট, রাইট, আমি রাইট। কি আপনি কি কোথাও দেখতেছেন যে আমি ক্ষতিকারক কোনো কথা বলতেছি? আওয়ামী লীগের যা আছে তা তো ওনার নাই। আওয়ামী লীগের ৬৪ জেলার শত, শত উপজেলা, হাজার ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে তো রাজনৈতিকভাবে সচেতন নেতা আছে, কর্মী আছে। আছে। যারা মানুষকে বিমোহিত করতে পারে, যারা মানুষের হৃদয়কে আন্দোলিত করতে পারে, যারা মানুষকে উজ্জীবিত করতে পারে। কিন্তু এই সিদ্ধান্ত কি ডক্টর ইউনূস দিবে? যে আমরা তাকে কাজে লাগাবো কিনা? এটা তো সিদ্ধান্ত আসতে হবে আমার দলের ভিতর থেকে। আমি তো সেটাই বলতেছি। যে এটাই তো আমাদের সুবর্ণ সুযোগ। কারণ এই যে জুলাই আগস্ট আন্দোলনের কথা বলে ১০ মাস উনি মব ভায়োলেন্স ছাড়া, মানুষকে হত্যা করা ছাড়া, মানুষকে ব্যথা দেওয়া ছাড়া, নির্যাতন করা ছাড়া, কষ্ট দেওয়া ছাড়া আর কি উপহার দিতে পারছেন? তো সেই জায়গায় আমাদের একটা গ্যাপ তৈরি হলো না? সেখানে আমাদের একটা কাজ করার আচ্ছা, সুযোগ সেই হলো না? জায়গায় আমাদের তাই না? আমাদের ঠিক আছে, আপনি আপনাকে মিলিয়েই বলছেন। আপনারা কোনো কর্মসূচি আপনাদের নেতৃত্ব না, পর্যায়ে কোনো আলোচনা হয় আপনার না? একজন কর্মী জিজ্ঞেস করছেন যে আমি কেন দেশে নাই? আচ্ছা, ১ম কথা হ্যাঁ, হচ্ছে আমি তো নামে নেতা ভাই। আমার পদ কি আওয়ামী লীগে? আমি কি? আমি জানি না। আমি দেশে না আপনি থাকাতে কি? কিছু যায় আসে না। যারা থাকলে যায় আসে তারা কোথায়? অথবা যিনি আচ্ছা, বলতেছেন অথবা জি। যিনি বলতেছেন, তিনি যদি, আমি তাকে রেসপেক্ট রেখে, এটা একটা মিথস্ক্রিয়া হচ্ছে আপনার অনুসরণে। তিনি যদি সুনির্দিষ্টভাবে বলতে পারেন যে, হ্যাঁ, আপনি আওয়ামী লীগের নেতা হিসাবে এই পদে থেকে এই কাজ করেছেন, এই ক্ষমতা ভেরি গুড। সেটা তো না। আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলতাম। কারণ আমি আওয়ামী লীগকে ভালোবাসি। আমার কোনো পদ নাই। হ্যাঁ? আমার একটা উপজেলা কমিটিতে ছোট একটা পদ আছে। ওটা তো অনেকেরই থাকে। মানে এগুলা নীতি নির্ধারণী পদ নয়। আমার জেলা কমিটিতে সদস্য পদ আছে। এটা নীতি নির্ধারণ। আমি হাজার এই যে ডক্টর আব্দুস সোহান গোলাপ হাজার সহ সম্পাদক বানাইছি। যারে পাইছে তারে কার্ড বানায়। আওয়ামী লীগের কর্মী আচ্ছা, নাকি কার্ড আ আ বানায়। আচ্ছা, শুনেন গোলাপ আমার কথা সাহেব শেষ এখন করতে দেন। কোথায়? গোলাপ সাহেব এখন কোথায়? জেলে। আমার কথা শেষ করতে দেন একটু। হ্যাঁ? আমাকে একটু শেষ হুম, করতে দেন। হুম। জি, প্লিজ। এই যে কেন্দ্রীয় উপকমিটি, যেখানে ট্যালেন্টেড মেরিটোরিয়াস ছাত্রলীগের নেতাকর্মীদের থাকার কথা, যারা সুনির্দিষ্ট বিষয়ের উপরে কাজ করবেন, তাদের সেখানে হাজার লোককে ঢুকানো হয়েছে। এমন সব লোককে ঢুকিয়েছে যাদেরকে আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে চিনতাম, যারা আওয়ামী লীগে গালি পারত, তারাও ঢুকছে, টাকা দিয়ে ঢুকে গেছে। এখন কথা হচ্ছে ওইটা তো নীতি নির্ধারণী পদ না। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা নীতি নির্ধারক, তারা যদি নীতি নির্ধারণীর জায়গায় থাকেন, তাদেরকে তো দেশে আগে যেতে হবে। আমি নিজে সারেন্ডার করে নিচ্ছি। এখন আগামীকালকে যে আমাকে দায়িত্ব দেওয়া হয় যে এটা তোমার দায়িত্ব, আমি আজকে আপনার সামনে কথা দিয়ে গেলাম আমি দেশে যাব। গুড। আ ওকে? বাট আমাদের কথা বলার জায়গাটা কোথায়? ফোরামটা কোথায়? আপনি বলেন। আমি যদি আজকে আপনাকে প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে একটা কথা বলি, আমাকে তো অনেকে গালি আহ! মারবে। বাট কথাটা তো অযৌক্তিক হবে না। আপনি আমি একটা ফেসবুকে লেখাটা পড়েছি, পড়েই আপনাকে বলছি। এবং আমি আমি খুব আশ্চর্য হয়েছি ২৩শে যে জুন। এটা কি মারাত্মক কথা, যে
1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ ঔপনিবেশিক শক্তি এবং মির্জাফরের হাতে পরাজিত হন এবং এই পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীন সালতানাতের যেই জায়গাটা সেটা সেই সূর্য অস্তমিত হয়। অথচ জাগ্রত বাঙালির মাঝে বাঙালি মুসলিম এবং বাঙালি জাতিসত্তার মানুষদের স্বাধিকার তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য 1949 সালের 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। কোথায়? পরাধীন বাংলায়, কারণ তখন আমরা পাকিস্তানের অংশ। পাকিস্তান। হুম। কতগুলো 23শে জুন আমরা পালন করেছি ওই পরাধীন পাকিস্তানে এবং স্বাধীন 71 বাংলাদেশে। হুম, আজ কি দুঃখের ব্যাপার, কি নির্মম পরিহাসের বিষয় যে যেই ইংরেজদের কাছে 23শে জুন 1757-তে আমরা স্বাধীনতা হারালাম, সেই ইংরেজদের মাঝে গিয়ে এই 23শে জুন আমাদেরকে ঘটা করে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হচ্ছে। অথচ আমার হিসাবে 30 থেকে 40,000 বাঙালি আওয়ামী লীগের নেতা কর্মী ভারতে অবস্থান করছে, কিন্তু ভারতে আমরা একটা অনুষ্ঠান করতে পারিনি। এটা আমার প্রশ্ন না, আমার কিছু যায় আসে না, আমি আওয়ামী লীগই করবো। কিন্তু যিনি মাঝামাঝি জায়গায় আছেন, আশার আলো দেখতে চান, তিনি যখন প্রশ্ন করেন যে ভারত আপনার পরম মিত্র, আপনি ভারতে একটা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারলেন না কেন? আপনার 40,000 নেতাকর্মী সেখানে আছে। যদি 40,000 নেতাকর্মীর হাতে ছোট ছোট একটা করে লাঠিও থাকতো, এটা প্রতীকী হইতো যে একটা করে বন্দুক নিয়ে দেশে ঢুকলেও তো দেশ দখল হয়ে যায়। নেতাকর্মীর সাহস পেত না? আপনার সাথে হিসাবটা মিলান, কেন হলো না বলেন? এখন এর ইংল্যান্ডে জন্য যদি হয়েছে, আমি কানাডাতে হয়েছে। না এখন হ্যাঁ ওই কানাডা করছেন তো বুঝলাম, এই যে এরকম করে এগুলো দেখছি, কিন্তু আমি যেটা বলছি আপনি তো বুঝতে পারছেন ফলাফল, বুঝছি, বুঝছি। কনসিকুয়েন্সের হুম। ব্যাপার। আমার ভারতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ন্যূনতম 40,000 নেতাকর্মী আছেন। তাহলে আপনি ওখানে না, প্রতিষ্ঠা বার্ষিকীটা পালন করলেন না কেন? না ভার্চুয়ালি এই করতেন, হ্যাঁ, ভার্চুয়ালি করতেন, ফিজিক্যালি না করেন, ভার্চুয়ালি করতেন। অসুবিধা কোথায় ছিল? আচ্ছা বলেন? এইটা আচ্ছা, আপনার এবার হুম, আপনাকে বলি, নেতাকর্মী জায়গা থেকে বলছি। আমার নেত্রী তিনি তো প্রচন্ড প্রাণনাশের ঝুঁকির ভিতর থাকেন। ঠিক আছে? উনাকে বাদ দিয়ে কথাটা বলি, হ্যাঁ? উনি দিল্লিতে আছেন, নিরাপদ আছেন, উনি নিরাপদ থাকুক, এটাই আমরা চাই। উনি উনার চেহারা দেখাতে পারছেন না, উনি অডিওতে বক্তব্য দিচ্ছেন, দ্যাটস ফাইন। তাহলে অন্য নেতারা চেহারা দেখায় না কেন? দলের যিনি সাধারণ সম্পাদক তিনি যদি একটা ভিডিওতে এসে বক্তব্য দিত, তাহলে লোকে না বুঝতো ওনার চেহারায় কি জোরটা আছে। আপনি রাজনৈতিক নেতৃত্ব কি শুধু কথা বলা? চেহারার প্রয়োজন নাই? বঙ্গবন্ধুর দিকে তাকায় দেখছেন? মনে হইতো না যে সূর্যের আলো টিকটায় টিকটায় পড়তেছে? কি চেহারা, কি দাঁড়াইতে, কি পশ্চাৎ, এগুলোর কোনো মূল্য নাই ভাই। আপনি 2025 সালে আপনি সংকটকালীন একটা দলকে তার জায়গায় পুনঃপ্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। অথচ হোয়াট ইজ গোয়িং অন? ইউ টেল মি। আমি আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি গণমাধ্যম কর্মী, আপনি তো কারো প্রশ্ন করলেন না। আমি তো আসলে লজ্জিত। আপনি তো ইন্ডিয়া কাউকে ফোন করে জিজ্ঞেস করলেন না যে আপনি 23শে জুন কেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কলকাতায় করলেন না? কেন আপনি দিল্লিতে করলেন না? এই জন্যই আচ্ছা বললাম যে আপনাদের দায়িত্ব কি আপনারা পালন করছেন? আপনি আপনি যেখানে ছিলেন আপনারা বাস্তাবাড়ি, করেছেন। নবনীতা, আপনারা কি আপনি গণমাধ্যম যেখানে কর্মী আমারে বলেন? আপ- আপনি যেখানে করছেন? ছিলেন, আপনারা করেছেন। ধরুন আমরা তো আওয়ামী লীগের সাথে অবশ্যই সরাসরি করেছে, জড়িত না। অবশ্যই করেছে। আমি তো আবার বললাম যে এম আই দ্য পলিসি মেকার? ডিড ইউ এমপ্লয় মি অ্যাজ দ্য না পলিসি মেকার? কিন্তু আচ্ছা আপনাকে একটা আমাকে কর্মী হিসেবে যদি শুনেন, ধরে নেই। আপনি কর্মী হিসাবে আমাকে ফোন করে বলেছেন যে 23শে জুন নিয়ে কথা বলবেন, আপনি আমাকে অনুষ্ঠানে ডেকেছেন। তা আমি আমার কাজটা হ্যাঁ, করছি না? আমি তো পালিয়ে করছেন। যাচ্ছি না। আমি আমার চেহারা দেখাচ্ছি না? আই এম ডুইং মাই পার্ট। এখন আপনি বড় বড় নেতাদেরকে আগে নিছেন, আমাকে পরে নিছেন। এজন্য 23শে জুনের পরে ডাকছেন। কিন্তু আমি তো 23শে জুন নিয়ে কথা বলছি, এটাই তো আমার দায়িত্ব। এরকম আওয়ামী লীগের বহু নেতাকর্মী আছে। কেউ দেশে করতে চায়, কেউ দেশের বাইরে করতে চায়। সুযোগ পাইলেই করবে। আপনি মনে করেন আপনার প্রোগ্রামে যখন আমাকে ডেকেছেন, আমি ধানমন্ডি 32 নাম্বার নিয়ে প্রতিবাদ করেছি না? করেছি। করছেন, করছেন। কিন্তু ধানমন্ডি 32 নাম্বারের যে এমপি সে তো প্রতিবাদ করতে পারে নাই। আমি তুলনায় যেতে চাচ্ছি না। ধানমন্ডি ধানমন্ডি থানা ইউনিটের যিনি সভাপতি সেক্রেটারি বা তার উপরে যে ঢাকা মহানগরের যে নেতা বেচারা আছেন বা কেন্দ্রীয় যে নেতারা আছেন, তারা তো কেউ তাদের ফেসবুকে এসে প্রতিবাদ, অবশ্যই সবচেয়ে ভালো হইতো যে হাতে লাঠি নিয়ে আমি দেশে গিয়ে মারপিট করতে পারতাম। পারতেছি না ভাই, সেটা স্বীকার করছি। কিন্তু এটা হাদিসে তো বলা আছে যে প্রতিরোধ করো, না পারলে প্রতিবাদ করো, আর প্রতিবাদ না করতে পারলে ঘৃণা করো। তা হুম, আমি হুম। অ্যাটলিস্ট প্রতিবাদটা তো করতেছি, প্রতিরোধ করতে পারি নাই।
আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি যে কথাটা তুললেন যে, ভারতে আপনাদের হয়তো ৪০,০০০ নেতাকর্মী সেখানে আছে। এটা তো দুঃখের বিষয় আসলে। সেখানে কেন ২৩শে জুনটা পালন করা হইল না? এটা এই আপনি ১ম জিজ্ঞাসা বারের করেন। মতো আমি আমি ভারতে নাই, আপনি জিজ্ঞাসা করেন। আমি তো ভারতে নাই, আপনি জিজ্ঞাসা করেন। এটা তো আপনার দায়িত্ব। ইউ শুড আস্ক দেম। এটা কেন ইম্পর্টেন্ট আমি বলি। সিগন্যালটা কি বহন করছে? আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া আওয়ামী লীগের যেকোনো নেতাকর্মী, এরা তো সাধারণ নয়, তারা কিন্তু অনেক সচেতন রাজনৈতিকভাবে। তাদের মাথায় আছে যে ভারত তাদের পরম মিত্র। তাদের মাথায় আছে যে আওয়ামী লীগ একটা ধর্মনিরপেক্ষ দল, সাম্প্রদায়িকতা বিরোধী দল। তাদের মাথায় আছে তারা মৌলবাদ বিরোধী দল। তো সেই দলকে আপনি যে আশ্রয় দেন, তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছে না বা করছে না। ক্যান ইউ আনসার? এর জন্য কি আমি আওয়ামী লীগ বিরোধী হয়ে উম গেলাম? উম আরে ভাই, যে ইংরেজরা আপনার বাস ভরে দিল আপনারা, সেখানে আপনি প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। হ্যাঁ? কি জিনিসটা? করবেন না কেন? করবেন। কিন্তু যেটার সাথে আপনার স্বাধীনতার সরাসরি সংযোগ, সেখানে করবেন না? আচ্ছা। আমি আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করছি। এটার মানে জি, এই না যে জি, আপনি জি, শুধু একটা জি। প্রশ্ন করবেন। না, না, ঠিক আছে। ভারতে পালন করা উচিত ছিল। তবে আ আ উচিত ইংল্যান্ডে ছিল পালন না। হয়েছে দেখেছি আমরা। জি। আ সংযোগটি আবার বিচ্ছিন্ন হয়ে গেল। বিদ্যুৎ চলে গেল কিনা উনি যেখানে আছেন। আব্দুল আজিজ, হ্যাঁ, গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে খুবই। এত বড় একজন নেতার মাঝে আওয়ামী লীগের দিক নির্দেশনার একটি কথা পাইলাম না। আ আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আম আ মিজানুর রহমান হৃদয় তিনি বলছেন, "ভাই অনেক সুন্দর কথা বলছেন। যে অন্যায় করব যে অন্যায় করব বিরুদ্ধে কথা বলতে হয়।" হ্যাঁ? সেটা ওবায়দুল কাদের হোক আর যেই হোক। জহিরুল ইসলাম, আপনি কি বলতে চাইছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের নাম? ধন্যবাদ আপনাকে। আমরা রাশেক ভাইকে আবার পেতে চাই। বাংলাদেশ ইউরোপ নতুন দিবস হচ্ছে। করে যায় এ নতুন দিবস ইচ্ছে করে করা যায়, দেয়া যায়, বদলা যায় এই ডক্টর ইউনূস। ইসমাইল হ্যাঁ, ভাই, এখন আমরা নতুন জি, শুনেন, প্লিজ। আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ভারতে পালন করা উচিত ছিল ইউ আর কারেক্ট, ইউ আর রং। উচিত ছিল না। প্রয়োজন অবশ্যই। ছিল। প্রয়োজন হ্যাঁ, ছিল। প্রয়োজন হুম, ছিল। ওকে, ওকে? ওকে। প্রয়োজন ছিল। কারণ আপনি যদি মনে করেন আপনি অপরাধী নন, আপনি যদি মনে করেন আপনি সঠিক জায়গায় আছেন, তাহলে এত গ্লানি, এত লজ্জার কি? আর স অবশ্যই জননেত্রী শেখ হাসিনার প্রাণনাশের যে ঝুঁকি, সেই ঝুঁকির তুলনায় আমার ঝুঁকি কিছুই না। সুতরাং আমি কেন চেহারা ঢেকে বোরখা পইরা কথা বলার মতো ইয়ে করব? আমি নিজের এত বড় মনে করতেছি কেন? যে আমি আমার চেহারা ঢেকে কথা বলব? একমাত্র শেখ হাসিনা বলবেন। হয়তোবা তাকে সেখানকার নিরাপত্তা সংস্থা বা কেউ একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে আপনার নিরাপত্তার জন্য এভাবে চলতে হবে। ইয়েস, ইট ইস ভ্যালিড ফর হার। উনি এভাবে কথা বলবেন। বাকিরা চুরি পইরা ঘুরতেছেন, বোরখা পড়েন। কেন আপনার চেহারা দেখবে না? আপনার প্রতিবাদে, আপনার আপনার শব্দ চয়নে যে একটা ক্ষোভ, একটা ক্ষিপ্রতা, একটা শক্তি আছে, এটা কেন আপনার নেতাকর্মী দেখবে না? অবশ্য এটাও বাস্তব আচ্ছা, যে এখানে সমস্যাটা কোথায়? আমরা কাদের সাহেব বক্তব্য দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বক্তব্য দিয়েছে। জানি না কারো ভাই, হ্যাঁ? আপনি শুনেন, আমি তো আর অত কিছু বুঝি না। কিছু বই-টই পড়ছি, ধরেন বিভিন্ন যুদ্ধের ইতিহাসের বই, বিভিন্ন উপাখ্যানের বই, হ্যাঁ? বিভিন্ন অ্যাডভেঞ্চারের বই। আমি ভাই এরকম কোনদিন এই বাথরুমে লুকায়ে থাকা এইসব টাইপের গল্প দিয়া বক্তৃতা দেওয়া, এগুলা ভাই আমি ইতিহাসের কোথাও খুঁজে পাই নাই। আপনি মনে করেন আপনি মনে করেন এব এব যেই পলিসিতে বা যেই থিওরিতে 2nd টায়ারের নেতৃত্ব, ২য় সারির নেতৃত্ব চলতেছে, তাতে করে যদি আমরা সফল হই আগামী দিনে, তাইলে রাষ্ট্রবিজ্ঞানের যারা বই লিখছেন, ইতিহাসের যারা বই লিখছেন, তারা মারা যাওয়ার পরও আবার নতুন করে জীবিত হইয়া চেয়ার থেকে পইড়া যাবে। এটা কোনদিন সম্ভব না। আরে তার ভাই, মানে আপনার দৃষ্টিতে কোনো আমি আপনাকে আন্দোলনই হচ্ছে না, কোনো প্রকার দিক নির্দেশনা থাকছে আমি না কারো আমি কথায়। আপনার একটা কথা বলি। পৃথিবীতে তো পুরুষ আছে, নারী আছে, ট্রান্সজেন্ডার আছে। এখন পুরুষ যদি ট্রান্সজেন্ডারের মতো হাঁটে, হ্যাঁ? তারে দিয়ে তো আর আপনি কোটি মানুষের নেতৃত্ব দিতে পারবেন না। আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? জি, 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 এত জি। তীব্রভাবে বলতেছি কারণ এখন তো বাঁচা মরার বিষয়, বুঝছেন না? আমার তো আর বিদেশে মারা যাইতে চাই না। আমার কবর বিদেশে হোক সেটা চাই না। আমি খারাপ হইতে পারি। আমাকে দর্শক অনেক গালি দিতে পারে। কিন্তু আমি ভাই, উনার যে মাটি, আমি ওই মাটির পাশেই তো মারা যেতে চাই। এটা আমার জীবনের একটা স্বপ্ন। আমার তো আত্মীয়স্বজন আছে, বন্ধু-বান্ধব আছে, আমার একটা সমাজ আছে। বুঝলাম আমি খুব খারাপ। আমি ডাকাইত।
তো ডাকাইতেরও তো একটা ডাকাইতি সমাজ থাকে। তা আমি আমার বাংলাদেশের ডাকাইতি সমাজে মারা যেতে চাই। যদি সেটা হয়, তাইলে যদি শির দ্বারা সোজা করে দাঁড়ানো কোনো লোকের নেতৃত্বে বা দায়িত্বে যদি না পড়ে, তাহলে আমরা ফিরবো কিভাবে? এটা আমার প্রশ্ন। এই প্রশ্ন করার জন্য কি আমি জামাতি হয়ে যাব, বিএনপি হবো বা আওয়ামী লীগ? না, নট এট অল। কারণ এই প্রশ্নের উত্তর তো আসছে না। আচ্ছা, এবং সবচেয়ে তৃণমূলের বড় কর্মী। কথা, সবচেয়ে বড় কথা যে আওয়ামী লীগ শত, শত লক্ষ, লক্ষ ভালো কাজ করেছে। কিন্তু যারা খারাপ কাজ করেছে তাদেরকে নিয়েই যদি আপনি আবার ফেরেন, তাহলে আর কেউ টিকতে পারবে দেশে? আচ্ছা, এই মুহূর্তে আল্লাহ তো আপনার 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 সুযোগ দিছে ভালো হওয়ার। একটা না, পরিশুদ্ধ আপনি হওয়ার। জি, জি, আমরা কি একটু দর্শকদের একটু কমেন্টস নিবো আপনার সামনে? নেন না? আপনি একটু জি, জি এরপর আমরা অন্য অবশ্যই। সরি বিষয়ে আমি আসছি। অনেক কথা বলে ফেলছি। সরি। অনেক কথা হয়েছে। এইরূপ কাজ দোলন প্রামাণিক তিনি বলছেন, "ক্ষমতায় থাকতে আপনারা সবাই কাদেরকে জি স্যার, জি স্যার করেছেন, জি, এখন সমালোচনা করছেন। এইটা হাস্যকর।" জি, দোলন জি। প্রামাণিক ধন্যবাদ। মুন্না নেক্সট। মতলব বার্তা তিনি বলছেন, "ইসমাইল ভাই রাশেক সাহেবের কাছে আওয়ামী লীগের কোনো প্রশ্ন না করলে ভালো হয়। সে আওয়ামী লীগের কেউ না। আপনি আওয়ামী লীগের কেউ না।" জি, ধন্যবাদ আপনাকে। আপনার নেক্সট সেলিনা পারভীন, আপনি সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলুন। ধন্যবাদ আপনাকে সেলিনা পারভীন। নেক্সট সুমন মন্ডল, আনিসুল হক, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, মাহমুদ, মাহবুব আলম হানিফ দলকে সর্বনাশ করেছে। ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য। নেক্সট মুন্না, দ্রুত 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 মুন্না দ্রুত। মোহাম্মদ হোসাইন ইসমাইল তো ফ্যাসিবাদের দোসর। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। রাশেক সাহেবের সত্য কথা বলে বিধায় অনেকের গা জ্বালা করে। স্বাধীন চিন্তা, আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপ কি? এটা কেউ জানে বলে মনে হয় না। পরবর্তী না। পদক্ষেপ কি? ধানমন্ডি ৩২ ইসমাইল ভাই, আপনার মাধ্যমে রাশেক ভাইয়ের কাছে জানতে চাই, ইউনূস তো পালিয়ে যাবে এটা পুরোপুরি নিশ্চিত। কিভাবে বুঝলো আমি জানি না। কিন্তু তার সাঙ্গপাঙ্গদের কি হবে? বিশেষ করে প্রেস সচিব সাহেব আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন। উনি পেয়ে গেছেন না আন্তর্জাতিক পুরস্কার? জি, জি, নেক্সট, নেক্সট। সেলিনা পারভীন, কারণ বাংলাদেশে ভিক্ষার ঝুলি সেলাই করতে ডক্টর ইউনূস আর তার টোকাই দলটার একটু সময় বেশি লাগছে। সুইস ব্যাংকের ট্রানজেকশন স্পিড এখন বাড়ছে। খুব তাড়াতাড়ি সব কাজ শেষ হবে। ধন্যবাদ আপনাকে। মুন্না, তুমি দেখাতে থাকো কমেন্টস গুলো। হ্যাঁ, অনেকে অনেক রকম কথা বলছেন। মুন্না, তুমি দেখাতে থাকো প্লিজ। কেউ যাতে বঞ্চিত না হয়। সবার কমেন্টস গুলোই দেখাও। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা রয়েছেন লাইভটি একটু শেয়ার করে দিবেন এবং আমাদের আজকের অতিথি জনাব রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা, কেউ বলছেন উনি আওয়ামী লীগে নেই, কেউ বলছেন উনি আওয়ামী লীগের হয়েই কথা বলছেন। তিনি নিজে বলছেন বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশের উন্নয়ন কাজ হয়েছে, অতীতে বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে বিগত সময়ে, সেটি নিয়ে আওয়ামী লীগকে এখন শক্তিশালীভাবে ফেরত আসতে হবে। আওয়ামী লীগকে মাঠে দাঁড়ানো দরকার, আওয়ামী লীগের নেতৃত্ব দরকার। আমি একটা জিনিস ফিল করি যে আওয়ামী লীগের আসলে এই যে নেতা-নেত্রীরা যেসব বক্তব্য দিচ্ছেন ভার্চুয়ালি, তার মধ্য থেকে কর্মীরা কিন্তু কোনো প্রকার ডিরেকশন পাচ্ছে না। এইটার কিন্তু অভাব আছে। এবং বাংলাদেশকে ওন করা, বাংলাদেশে যে ডিজাস্টারটা হয়ে গেছে, সেটাকে ওন করে যে কথা বলবে, সেটাও কারো বক্তব্যে খুব একটা শোনা যাচ্ছে বলে মনে হয় না। আত্মসমালোচনা দলে করতে হবে, সুমন মন্ডল বলছেন। হুম, জি, খন্দকার ইসমাইল, রূপন হুম। রক্ষিত, রিপন রক্ষিত, খন্দকার ইসমাইল সাহেবের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই। আপনার সাথে আমি কিভাবে যোগাযোগ করব? আমার ইমেইল নাম্বার আপনার ইমেইল নাম্বার আমার কাছে আছে। জি, জি, একটু যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয়। ওই মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। জি, আপনার যদি কোনো বক্তব্য থাকে এখন, শুনেন, যে আমি কারো আপনাকে আমি 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 শুধু এটা বলে দেই, কারো হ্যাঁ, বক্তব্যের মধ্যে আমি অনেকগুলো বক্তব্য শুনেছি। কারো বক্তব্যে কোনো প্রকার দিক নির্দেশনা পাচ্ছে না। নেতাকর্মীরা যে উজ্জীবিত হবে বা দাঁড়াবে, সেই ধরনের কোনো ডিরেকশন নেই। জি, প্লিজ। আচ্ছা, আচ্ছা, ১ম কথা আমি একটা ভবিষ্যৎবাণী করি। নেতৃত্ব থাকুক, না থাকুক, ভালো নেতৃত্ব থাকুক, না থাকুক, খারাপ হোক, যাই হোক, আওয়ামী লীগ ফিরবেই। গুড। কেন? আচ্ছা, আচ্ছা। কারণ এই রাজনৈতিক বাস্তবতার পরে যেই দলগুলো ক্ষমতায় আসবে বলে মনে করা হচ্ছে, তারা প্রত্যেকে চরমভাবে ব্যর্থ হবে। এবং মানুষের যেটা চিরায়ত অভ্যাস, যখন কেউ ব্যর্থ হয় তখন তাকে সে বাদ দিয়ে অন্য কোনো অপশন খুঁজে, অন্য কাউকে খোঁজে। তো সেই জায়গায় অবশ্যই আওয়ামী লীগ তো সন্ধানের খাতায় তার নাম থাকবে। এত বড় দল, এটা তো হারিয়ে যাবে না। আমরা ফিরবই। এখন কথা হচ্ছে, আমি যদি শুধুমাত্র নিজেকে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে ধরি এবং ধরেন নির্বাচন হলো, নৌকা মার্কা একটা নির্বাচন হলো। আমি ভোট দিতে গেলাম। আমি কাকে ভোট দিব? নৌকাতেই তো ভোট দিব। সেই জায়গা থেকে কথাটা বলি।
15 বছর ক্ষমতায় থাকার পরে যেভাবে আমাদেরকে পালাতে হয়েছে দেশ ছেড়ে, এবং যেভাবে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং আমাদের স্বাধীনতার সপক্ষের যে বিশ্বাসের জায়গাগুলো একেবারে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, ধ্বংসের মুখোমুখি হচ্ছে বা হুমকির মুখোমুখি হচ্ছে, সেই জায়গা থেকে যদি ন্যূনতম শিক্ষা আমরা পেয়ে থাকি, তাহলে আগামী দিনে আমরা যেভাবেই ফিরে আসি না কেন, এই একই পরিণতি যাতে না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। ভালো নেতৃত্বের ওই জায়গায় প্রয়োজন যে আপনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফিরে আসবেন, যাতে আপনাকে আর কেউ কোনোদিন এভাবে দূর দূর করে নিজের ঘর থেকে তাড়িয়ে না দিতে পারে। এখন একান্ত লজ্জা শরম না থাকলে আমার কথাগুলা খারাপ লাগবে, এটা বাস্তব। কারণ আমি তো আর দর্শকের সাথে ঝগড়া করবো না, কারোর সাথে ঝগড়া করবো না। আমার কথা হচ্ছে যে আপনি আওয়ামী লীগ থেকে আমাকে বহিষ্কার করেন, আপনি আমার পদ কেড়ে নেন, তারপরেও আমি যে নৌকাকে ভোট দেবো এটা তো আপনি কাটতে পারবেন না। আমার হাত তো আমার কাছে। আপনি 2018 সালের ভোট কোনো একভাবে হয়ে গেছে, এটা অন্য কথা। কিন্তু আগামী দিনে বিশ্বাস করি ভোটগুলো তো হবে, আমি তো ভোট দিতে পারবো, আমি নৌকায় ভোট দিব। বা 2024 সালের ডামি ভোট যাই হয়েছে ওগুলোর ভিতরে ঢুকতে চাচ্ছি না। আপনি মনে করেন আমরা একটা ন্যারেটিভ দাঁড়া করিয়েছি যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা সাহেবকে উনি বীর মুক্তিযুদ্ধ, ওনাকে জুতা মারা হলো কেন? আচ্ছা, আমাদের তো ন্যারেটিভের কয়েকটা লেয়ার থাকা দরকার। আপনি আমি তো বাঙালি, আমরা তো ছোট থেকে বড় হয়েছি, সিগারেটটাও আমরা একজন মুরব্বীর সামনে খাই না, রাইট? এটা বাস্তব। একজন মুরব্বী একটা ঘরে ঢুকলে আমরা দাঁড়িয়ে যাই, যারা ভদ্র। এটাই আমাদের সামাজিক অনুশাসন বলুন বা রীতি। তো সেই জায়গা থেকে আপনি নুরুল হুদা সাহেব, যিনি একজন পিতৃতুল্য মানুষ, তাকে কি জুতা মারতে পারেন? তার জন্য কি মুক্তিযুদ্ধ হওয়া লাগে? আওয়ামী লীগ কি যেকোনো শুধু মানুষই হতে মুক্তিযোদ্ধার পারে। দল? না, আওয়ামী লীগ কি শুধু মুক্তিযোদ্ধার দল? যে মুক্তিযুদ্ধ করেনি তার দল না? তাইলে ৮০ বছর বয়স্ক একজন বৃদ্ধ যিনি যুদ্ধ করেন নাই, তিনি যখন নুরুল হুদাকে দেখে ভয় পায়, জারি এ কোন দেশে আছি যেখানে একজন বৃদ্ধ বয়স্ক মানুষকে জুতা মারা যায়? সেই জায়গায় আওয়ামী লীগের প্রতিবাদটা কোথায়? না ওইটা একটা যেই লোক, দাঁড়ান, স্পেশাল আমি আমি বলা আমি হয়েছে না আরকি যে আমাকে একটা বিবেচনা না করা আমাকে হয়নি। আমি খুব হুম, ক্যাটেগরি, আমাকে একটা একটা করে বলতে দেন। এবং আমি আপনার কাছে বলতেছি যে এই লোকটা নুরুল হুদা সাহেবের মুখে জুতা মেরেছে না, ওর হুম, হুম। ছেলে মেয়ে ওকে বড় হয়ে জুতা মারবে, আমি আপনার বললাম, ওর ওই বয়সে। ইটস ট্রু, ট্রু। এটা ঈসা আলাইহিস সালামও বলছে, এটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা বাইবেলেও বলা আছে যে তুমি যার সাথে যেরকম ওইটা পাইবা। ওই যে লোক জুতা মারছে, আপনি আজকে আমার কথা লিখে রাখেন, হ্যাঁ? ওই লোকের ছেলে মেয়ে বড় হইয়া ওরে মানুষজনের সামনে জুতা মারবে। ইউ টেক ইট ফ্রম মি। এবং বলা হয় না একটা কথা তো বলা আচ্ছা হয় যে বাবা-মাকে আচ্ছা, বৃদ্ধাশ্রমে জি, যারা দেয় জি, তারা জি, নিজেরাও জি, একসময় জি। বৃদ্ধাশ্রমে যাবে। হ্যাঁ, যাবে, হুম, হ্যাঁ, একদম। আমি বললাম আপনাকে। সো আওয়ামী লীগের ন্যারেটিভ একটা হবে পুরো সমাজের জন্যে। যেখানে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা না, যিনি সবাই সমান। হয়তোবা ধরেন, হুম, হ্যাঁ, কোন ডাকাইত, চোর সবাইকে মিলায় একটা ব্রড স্পেকট্রাম একটা ন্যারেটিভ থাকতে হবে। এটা রাজনৈতিক দল। এইজন্য তো বঙ্গবন্ধু সফল হয়েছিলেন। বঙ্গবন্ধু কি বলেছিলেন যে দেশ শুধু খন্দকার ইসমাইলের জন্য স্বাধীন হবে? তিনি তো বলেছিলেন যে, যে যুদ্ধ করবে ওর জন্য স্বাধীন হবে, যে করবে না তার জন্য স্বাধীন হবে। রাইট? এখন আসেন। আমাদেরকে মুক্তিযোদ্ধা শব্দটা ব্যবহার করার সময় খুব সতর্কভাবে করতে হবে। যাতে এমন কোন কিছু না কইরা বসি, যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, তারা এই মুক্তিযুদ্ধ শব্দটা শুনলে আতঙ্কিত হয় বা ঘৃণা করা শুরু করে। এই কথাটা খুব সংবেদনশীল। আমি কি বলতে চাচ্ছি? যে আপনি মুক্তিযোদ্ধা বলে কোনো অন্যায় করতে পারবেন, সেটা তো না। সুতরাং যদি আপনি অন্যায়কারী হন, তাহলে আল্লাহর ওয়াস্তে তাকে আর মুক্তিযোদ্ধা জিনিসটা মিলায়েন না। তাহলে হবে কি আমার মুক্তিযুদ্ধটা ছোট হয়ে যাবে। হয়ে যাবে। হুম। প্লিজ, আমি আল্লাহর কাছে মানে আপনাদের কাছে মানে পা ধরার তো জায়গা নাই না। আমি অনুরোধ করে মিনতি করে বলতেছি। কারণ এই দেশের একটাই মাত্র সম্বল আছে, সেটা হচ্ছে নিজের পরিচয়। সেই পরিচয়টা কি? স্বাধীনতা। এখন যেই লোক লক্ষ কোটি টাকা পাচার করছেন বিদেশে, তিনি মুক্তিযোদ্ধা হতে পারেন। কিন্তু তাকে যদি বারবার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা বলে আপনি এটাকে তার এই গ্লানি বা অন্যায়টাকে যদি ম্রিয়মাণ করার চেষ্টা করেন, তাহলে যেটা হবে কাজের কাজ, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধকে আপনি বিতর্কিত করে ফেলবেন। প্লিজ স্টপ দিস। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের জায়গায়, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার জায়গায়। যিনি মুক্তিযোদ্ধা তাকে নিজেকে তার ওই জায়গায় রাখতে হবে। এটা যদি না হয় এবং আপনি যিনি অন্যায় করছেন তাকে যদি আলাদা না করতে পারেন, তার মানে কি? তার মানে হইলো যে আপনি যদি ফিরে আসেন, তাহলে আপনার মাধ্যমে যিনি লক্ষ কোটি টাকা পাচার করছেন, তিনি এরপরে তো ১০ লাখ কোটি পাচার করবে। এটার প্রশ্নের উত্তর আসতে হবে। এই যে এখানে একজন বলছেন যে দলের কথা ভাই আপনারা জিজ্ঞেস করি কোথায় বলবেন দলের কথা? কি দলের কথা বলা হয়েছে? কি কথাটা বলা হয়েছে যেটা আপনি জানেন না বা অন্য মানুষ জানে না? আপনার ঘরের কথা তো বলা হয় নাই। আমি এখানে যা বলেছি, প্রত্যেকটা পত্র-পত্রিকায় প্রকাশিত, সোশ্যাল মিডিয়ায় ভাসমান প্রত্যেকটা সত্য প্রত্যেকের মুখে, মুখে আছে। তো এখানে গোপন কথা কি হলো? আমি শুধু মনে করিয়ে দিচ্ছি যে এটা করা উচিত। সো আপনি তো মানে
আপনি যখন কথা বলবেন আপনাকে একটা বিচার করে কথাটা বলতে হবে যে রাশেদ রহমান কি নতুন কোনো তথ্য দিল? আমি কি কোনো মন্ত্রীর গোপন দুর্নীতির কথা এখানে প্রকাশ করেছি? না যা অলরেডি প্রকাশিত তাই নিয়ে কথা বলেছি? আপনি বলেন। যা প্রকাশিত। রাশেদ রহমান কি জীবনের ১ম এই মনোনয়ন বাণিজ্য হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে বলেছেন? আমার আগে আরো অনেক লোক বলেছে। আওয়ামী লীগ যখন সরকার তখনই তো বলেছে। আমি তো গোপন কিছু বলিনি। আপনি হুম, ব্যবস্থা নেন নাই, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি আল্লাহর ওয়াস্তে ব্যবস্থা নিন। আমি যে বলেছি যে ২০২৪ সালের ডামি নির্বাচন, এই নির্বাচনে মনোনয়নে বাণিজ্য হয় নাই। মনোনয়ন দেওয়ার পরে বাণিজ্য হয়েছে। এটা কি আমি নতুন বলছি? আমি বলা কথা আবার মনে করিয়ে দিচ্ছি we should not do this। তাইলে ধরেন সূর্য পূর্ব দিকে উঠে। এটা তো পৃথিবীর কেউ না কেউ ১ম বলছে। এখন আমি যদি আগামীকালকে আপনাকে বলি সূর্য পূর্ব দিকে উঠে, আপনি বিরক্ত হতে পারেন। কিন্তু তার জন্য তো আপনি বলতে পারবেন না যে আমি কোন অন্যায় করছি। সো অল আই এম সেইং যে প্ল্যাটফর্মটা কোথায়? কাকে বলবেন? যিনি নিজে অনিষ্ট করছেন তাকে কি বলবেন আপনি? তিনি তো এখনো স্বীকার করেন না যে তিনি অনিষ্ট করেছেন। আপনি আচ্ছা। আপনি আমি নেপোলিয়ন বোনাপার্টের একটা ঘটনা আপনাকে বলতে চাই। দুর্দান্ত প্রতাপশালী সেনাপতি ছিলেন তো এম্পারার ছিলেন, তাই না? সম্রাট ছিলেন। তো চলে গেছে হুম, শীতকালে রাশিয়া দখল করতে। বুঝে তো নাই। হ্যাঁ, আজ আচ্ছা, বুঝবা আচ্ছা। না বুঝবা কাল মাথাটা থাপড়াইবা পারবা গাইল। হ্যাঁ? ওইটা আবার আমার এলাকায় মাঝে, মাঝে বক্তৃতায় আমি বলি। আজ বুঝবা না বুঝবা কাইল পাছা থাপড়াইবা পারবা গাইল। বুঝলেন না? তো নেপোলিয়ন বোনাপার্ট চলে গেছে রাশিয়া দখল করতে শীতের মধ্যে। বুঝেন পাগলা, হ্যাঁ? তো যাওয়ার পর তো ভালো মাইর খাইছে। মাথায় মাইর খাইছে, পাছায় মাইর খাইছে, খাইয়া ফিরতেছে। ফ্রান্সে আবার, হ্যাঁ? তো হঠাৎ করে 2nd ইন কমান্ড 2IC রে ডাকছে। ডাইকা বলছে যে, "এই যারা বাদ্য বাজায়, ব্যান্ড পার্টি বাজায়, বিউগল বাজায় আমার সেনা, এদের সবাইকে বলো সমানে ড্রাম বাজাইতে আর বিজয়ের বাজনা বাজাইতে।" হুম, হ্যাঁ? হুম, হুম, হুম। তো 2IC তো ভয় পায়। ভয়ে বলতেছে যে, "ইওর এক্সেলেন্সি, your eminence, great emperor Napoleon, with all due humility, uh, the outcome of the battle or war, however you may look at it, was not favorable. Then why shall we play all this trumpet and all these drums?" হ্যাঁ? তো বলতেছে, "তুই কিছু বুঝোস বোকা?" জি। বলে, "আজকে হারছি, আগামীকালকে তো হারবো না, জিতবো। এই আগামীর জিতার কথা চিন্তা করে বাদ্য বাজাইতে বল। যাতে ফ্রান্সের লোক না বুঝে আমি কতটা মাইর খেয়ে আসছি।" ওকে? এই কথাটা কেন বললাম? আরে ভাই আচ্ছা, আপনি আচ্ছা, তো আচ্ছা। বাথরুমে লুকাইলেও বাথরুমের কথা বলবেন না। আপনি দুঃসাহসিক ঘটনা বলবেন। আপনি বলবেন ৫০ জন আমার নিবেদিত কর্মী যারা আমার জন্য জান দিতে প্রস্তুত ছিল তারা রাতের আঁধারে এসে আমার চেহারা ঢেকে আমাকে রশি দিয়ে বেঁধে দেওয়াল টপকিয়ে গোপনে তারা এক জায়গায় নিয়ে আমাকে ভারতে পার করেছে। বারবার কেন এরকম হচ্ছে মিজানুর রহমান হৃদয় আওয়ামী লীগের ত্যাগী নেতাগুলো কখনো বড় পদ পায়নি। সব তেলবাজ গুলো পাইছে, তাই আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। জি, মুন্না, আমাদের বারবার কেন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বুঝি না। মোহাম্মদ মহিনুদ্দিন হাতিয়ার হান্নান মাসুদের জন্য দোয়া করছেন হুজুর। হুজুররা অনেক টাকা পেয়েছে মনে হয়। না ভাই, এই কথা বললে একটা বেজারে পড়ছে মুক্তিযোদ্ধা আমাদের লোকমান হোসেন ইরানের মতো দেশের বাংলাদেশে তার সুপ্রিম লিডার পেয়ে গেছে। তিনি বাঙালির অহংকার ডক্টর মোহাম্মদ ইউনূস। লোকমান হোসেন, আপনাকে ধন্যবাদ। জি, হ্যাঁ, তা আমি বিশাল, একটু বলতে বিশাল। চাচ্ছিলাম যে আপনাকে গল্পটা মিথ্যা হলেও বানাতে হতো। যে আমাকে কিছু নতুন যুগের নব্য মুক্তিযোদ্ধারা আমাকে গোপনে এখান থেকে বের করে ভারতে পাঠিয়ে দিয়েছে এবং তারা আমার জন্য জান দিতে প্রস্তুত ছিল। কারণ আমি একটি দলের সাধারণ সম্পাদক। আপনি কি বললেন? বীরত্ব হতো। হ্যাঁ, জি। হুম, হুম। আপনি বললেন হ্যাঁ, এটা পরে বলতে পারতেন। দেশে ফেরার পরে আপনি বাথরুমের ছবি-টবি সহ আপনি আপনার সুবাতাস। বইয়ে লিখতে পারতেন। কিন্তু সেটা তো না। তার মানে কি যে আপনি যে কারো সাথে আপনাকে দোষ দিতে আপনি যে কারো সাথে ডিসকাস করবেন, কি বলবেন বা বলবেন না এই অভ্যাসটাই তো নাই। তো এত বড় রাজনৈতিক দলে যদি কথাবার্তা বলার অভ্যাস না থাকে, ডিসকাস করার অভ্যাস না থাকে, তাহলে আপনি সাফল্য কিভাবে আশা করছেন? আর দেখেন না যখনই কিছু বলি, বললে আমার দলের শত্রু হয়ে যাই। আরে ভাই যে আপনাকে মারতেছে, পিটাইতেছে, জেলে দিচ্ছে তারই গিয়া পারলে কিছু করেন। এত বড় বাঘের বাচ্চা হইছেন, মুরদের পোলা মুরদ হইছেন তো যান, যায়া ফাইট করেন তার সাথে। তা তো পারছেন না। কারণ সাংগঠনিকভাবে আপনি শক্তভাবে দাঁড়াতে না পারলে ফাইট করতে পারবেন না। তা আমাদের জি। চাওয়া কি, ভুল কি? কি ভুল চেয়েছি? আমি বুঝলেন না? তো আর হুম। আর আর নেত্রীর সাথে অ্যা আমি তো অত বড় নেতা না। আচ্ছা, নেত্রী এবার আমার আমাকে কিছু কথা আমাকে বলতে ভালো দিবেন? মতো চিনেনও কিনা বা মনে আছেন কিনা আমি তো জানি না। উনি তো এখন অনেক না, সংকটের আপনাকে মধ্যে চেনে, আছেন। চেনে, না, চেনে, না চেনে। মানে হুম। এখন বলছি উনি তো অনেক সংকটের মধ্যে আচ্ছা, ওই এখন। সময় তো নাই। যেমন ধরেন হুম, এখন ইরান ইসরায়েলের গন্ডগোলের কারণে ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের নামটা হারিয়ে গেছে। তাই না?
এখন ধরেন সে আর ভাবছিল রাষ্ট্রপতি হওয়ার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ সে থামিয়ে ফেলবে, কিন্তু থামাতে পারে নাই। সুতরাং আমরা তো হারিয়ে যাচ্ছি। এখন নেত্রীর টেবিলে আমি কোথায় আছি সেটা আমি জানি না। সুতরাং আপনি যত সহজে ওই যে সম্মানিত দর্শক নেত্রীর সাথে কথা বলতে পারেন, আমি অত সহজে কথা বলতে পারি না। এবং আমি আরো মনে করি যে সবাই নেত্রীর সাথে কথা বলার দরকার নাই। জি, আপনি আচ্ছা, এখন আমি কিছু কথা বলি একটু। আপনি যেহেতু হ্যাঁ, আপনার কথা অনেকে পছন্দ করছেন। একেবারে যে সবাই যে নেগেটিভ তা না। যে রাশেক রহমান সত্য যায় উপস্থাপন আসে না। করছেন। এই যে রাশেক সাহেব এই যে ক্লাসিক সেন্টার তিনি বলছেন আচ্ছা নাম ভুল বলেছেন। সাহেব সঠিক কথা বলছেন। ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশ আওয়ামী ওর লীগকে নাম ডুবাইছে। আচ্ছা যাক। উম অনেকে অনেক কথা বলছেন। আমার কথা হলো যে আপনি যে এখন কথাগুলো বলছেন আওয়ামী লীগের নেতৃত্ব আগামীতে কি হওয়া উচিত বা কি করা উচিত এই মুহূর্তে সেটা আপনার কাছে জানবো। কিন্তু আপনিও তো হ্যাঁ, ছোট, ছোট করে আপনি বিভিন্ন টক শোতে কথা বলছেন। বিভিন্ন টক শোতে কথা বলছেন, আত্মসমালোচনা করছেন। আগামীতে কি হওয়া উচিত, নেতৃত্ব কি হওয়া উচিত। স্পোকসম্যান বলতে আওয়ামী লীগের যে একজন আসলে মুখ্য একজনের কাছ থেকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছু কথা শুনতে চায় যেটার মধ্যে কোনো মেসেজ থাকবে। সেই ধরনের কোনো কথার প্রয়োজনীয়তা আপনি মনে করেন কিনা? এবং সেই সাথেও একটু বলে দেবেন যে হ্যাঁ, এই মুহূর্তে কি করা উচিত? আপনি কতটুকু কি করতে পারবেন? আপনি কথা বলছেন আমরা দেখছি। তারপরেও আরো বেশি করে দলের জন্য, নেতা-নেত্রীদের জন্য, দেশের স্বার্থে, দেশের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য কি করতে পারেন? আপনি ছোট, ছোট কথা বলে এগুলো মা দেখেন, সোশ্যাল মিডিয়ায় দিতে পারেন। প্রথম আপনি নানানভাবে নানান উদ্যোগ নিতে পারেন। একজন স্পোকসম্যান আপনাদের মতো কেউ না, যদি হয়, যে আওয়ামী লীগের হয়ে কথা বলবে দায়িত্ব নিয়ে, না, সেই ধরনের কে পছন্দের মানুষ আছে, না, কারে দায়িত্ব দেওয়া উচিত? না। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ভেতরেই আপনার ভালো লাগুক বা না লাগুক, আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার একজন বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র দেওয়া অতীব প্রয়োজন। আচ্ছা, মাস্ট, মাস্ট, মাস্ট। যে লোক জেলে যেতে ভয় পাবে না, এরকম অনেক লোক আছে। এবং যে লোক নেত্রীর কথা বলতেও ভয় পাবে না, আওয়ামী লীগের কথা বলতেও ভয় পাবে না। এরকম অনেক লোক আছে। আমরা দেখেছি সেই উদাহরণও আছে। এটা গেল এক। সমস্যা হচ্ছে উনি কেন দিচ্ছেন না সেটা আমি বলতে পারি না। আমি উনার মনের কথা বলতে পারি না, বা আ যারা কেন্দ্রীয় কমিটির আছেন তাদের সবার উচিত নেত্রীকে বলা যে আ অনুরোধ করা যে একটা মুখপাত্র বাংলাদেশের ভিতর দরকার। ২ নাম্বার, বাংলাদেশের বাইরেও ১ জন বা ২ জন মুখপাত্র সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন, এভাবে ভাগ করে দেওয়া দরকার। এখন আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি দেখেন, আল্লাহ তাআলা has blessed me with a quality, a virtue. Um, I believe, I try to speak logically. আমি যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করি। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, বাংলাদেশের শান্তি, নিরাপত্তা এবং সর্বোপরি বৈশ্বিক ক্ষেত্রের যে প্রভাব, এটার জন্যে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি কি? সেটা আমি পৃথিবীর যেকোনো প্ল্যাটফর্মে আমি বিশ্বাস করি সাবলীলভাবে আমি তুলে ধরতে পারব। এখন সেটা যদি আমাকে কেউ দায়িত্ব দেন, আমি তো জান-প্রাণ দিয়ে সেই দায়িত্ব পালন করব। কিন্তু যেহেতু এরকম কোনো সুনির্দিষ্ট দায়িত্ব নাই, সেই জায়গা থেকে আপনারা যখন কোনো কিছু জানতে চান, সেটার উপরে আমি আমার মতামতটা দেই, কথাটা বলি। এখন কথা হচ্ছে যে একেবারে ইয়েস মিনিস্টার, মানে আপনি যা বললেন সেটাই আমাকে ওইভাবে ডিটো কপি শুনে বলতে হবে, এরকম হইলে আমি সেই দায়িত্ব পালন করতে পারব না। কারণ আমি তো আপনাকে বলেছি যেটা অন্যায়, সেটা অন্যায়। এখানে আসলে উম এটা ছোটখাটো কোনো নির্বাচনের জায়গা তো নাই। এটা বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জায়গা। আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ভাগ্যের একটা খুবই পরিষ্কার একটা সম্বন্ধ আছে। সেই জায়গায় আসলে ছলচাতুরি করা বা সত্যকে এড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন বা সুযোগ আছে বলে আমি মনে করি না। একেবারেই altruistic ভাবে এটাকে বলে একটা মহৎ যুদ্ধ হিসেবে নিয়েই কিন্তু এর কাজটা করতে হবে। সুতরাং অবশ্যই আমি আমার কাজ করতে গেলে সেখানে যারা আম গ্লোবাল স্কেলের অন্যায় করেছেন, তাদেরকে পরিত্যাগ করা প্রয়োজন, সেটা তো আমি ওপেনলি বলবই। সেজন্যই হয়তোবা আমাদের মতো যারা আছেন তাদেরকে ওইভাবে দায়িত্ব দেওয়া হয় না। কারণ আমি আপনার অনুষ্ঠানে ১ম এ বলেছি যে, যিনি ৩,০০,০০০ ৳৪,০০,০০০ কোটি টাকা পাচার করেছেন, তার ওকালতি কেন আওয়ামী লীগ করবে? আওয়ামী লীগের পাচার করা একটা এরকম কেউ আছে তো না? কেন নাই? আপনি বলেন। ও আপনাকে জিজ্ঞেস করি। আমরা আপনি আমরা আপনি না আপনি কি খুব এগুলা চেষ্টা কেউ করছেন আমাকে না, না, আমি তো আপনার অনুষ্ঠানে নাম বলেছি। আপনি বলেন অভিযোগ কার নামে আ আছে? বলেন না। না পত্র-পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি শুনেন, অনেকেই দৈন্যটা দেখেন না, এই যে সালমান এফ রহমান, হ্যাঁ? এখন আপনি তো দেশে কিছু করতে পারছেন। ওই গোলাম মওলা রনিকে আপনি জেলে পাঠাইছেন, দল থেকে বাইর করছেন। সেই এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলে। বলে না? আচ্ছা। এই যে ডক্টর কামাল হোসেন, হ্যাঁ? আচ্ছা। ডক্টর কামাল হোসেনের দোষ আছে। দোষ যে নাই তা না। না, না, না তার তো কিন্তু দলে থাকতে পারে। না, না, হুম। কিন্তু ডক্টর কামাল হোসেনের মেয়ে সারা হোসেন এখন তো আপনার কথাই বলতেছে।
কি আপনার জামিনের কথা বলতে, তাই না? আপনি ব্যারিস্টার আমিনুল ইসলামের সাথে আমরা কি করছি? তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমির তখন আপনার কথাই বলতেছে। আপনি মনে করেন এই কিশোরগঞ্জ, নেত্রকোনা এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপিতে যাইয়াও বিএনপি যাওয়া হইল না। কথা শুনলে মনে হয় আওয়ামী লীগের নেতাই উনি এখনো। অবশ্যই ছাত্রলীগের সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন। তো এখন তো কিসের কথা আপনাকে বলেন? আপনার আওয়ামী লীগ পেজে ওই ওনার কথা ওই বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, ওনার কথা নিয়েই চালাইতে হচ্ছে। তাহলে এর থেকেও কি আপনার উপলব্ধি হচ্ছে না যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয় ভালো মানুষগুলোকে দূরে তাড়িয়ে দিয়েছেন, দূরে ঠেলে দিয়েছেন? কি করণীয় যদি জিজ্ঞাসা করেন আমি বলবো এদেরকে ফিরিয়ে আনুন। আমি তো মনে করি একটা উচ্চতার জায়গা থেকে তাদেরকে যদি রিকোয়েস্ট করা হয় ফিরে আসার জন্য, সবাই ফিরে আসবে। কেন ফিরে আসবে না? ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। এখন আপনি যদি রাশেক রহমান সত্য বলার জন্য বাইর করে দিতে চান, এই যে এখানে যে কিছু লোক যে কথা বলে, হ্যাঁ বের করে দিতে পারেন, হুম। খুব সহজ। আমার কি হবে? আমার ৩ বেলা খাওয়ার জন্য কি আওয়ামী লীগকে প্রয়োজন? কোনোদিনও প্রয়োজন ছিল না। যারা আমাকে আপনি তো চিনেন। যারা আমাকে চেনে, আমার ৩ বেলা খেয়ে পরে বেঁচে থাকার জন্য আওয়ামী লীগের আগেও প্রয়োজন ছিল না, এখনো নাই, আগামী দিনও হবে না ইনশাআল্লাহ। তো আমাকে যদি আপনি বের করে দিতে পারেন, তো এইভাবে তো আপনি সত্য কথা বলা লোক সবই তাড়িয়ে দিয়েছেন। এখন আরো কিছু কমিয়ে ফেলেন। তাতে ফি সাবিলিল্লাহ আর কোন সমস্যা থাকে না। আমরা ওইটাই বলছি যে আমাদেরকে নিজেদের থেকে নিজেদের শিখতে হবে। এবং দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে একেবারে নির্মোহ বিশ্লেষণে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন যে অনেক সময় আত্মীয়-স্বজনরাও তো অনিষ্টের কারণ হয়। তো তাই বলে আত্মীয়-স্বজন ছাড়া তো আর কেউ বাঁচতে পারবে না। রাখবেন, সাথে রাখবেন, ভালোবাসবেন, সবই করবেন। বাট নিজে হাতে করতে হবে যাতে কেউ সীমা লঙ্ঘন না করতে পারে। এখন ধরেন আমি একটা 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 ছোট উদাহরণ আপনার প্রায়োগিক উদাহরণ দিতে চাই। ধরেন ২৩শে জুন উপলক্ষে আ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করার চেষ্টা করেছে। যারা মিছিল করেছে তাদেরকে আমি সেলুট জানাই। ধরেন আমার রংপুরে সাব্বির, তারপরে সৌরভ, তারপরে চপল, ছাত্রলীগের তারা নেতা, হ্যাঁ? তারা কিন্তু আ খুব নিবেদিতভাবে খুব চেষ্টা করছে মিছিল মিটিং এগুলা করার জন্য এবং যতটুক পারছে সাহসিকতার সাথে তারা করেছে। সো আই সেলুট দেম। এই একইভাবে সারা মানুষ যারা করেছে তাদের সকলকে সেলুট করি। কিন্তু আপনাকে একটা রূঢ় বাস্তবতা বলতে চাচ্ছি। ঢাকার কোন একটা সংসদীয় এলাকায় কোন একজন এমপি ছিলেন যিনি দক্ষিণবঙ্গ থেকে এসে এমপি হয়েছেন। মানে ঢাকার উনি লোক না। ওই এলাকার উনার কোন অবস্থানও নাই। এখন উনি উনার ওই ২৩শে জুনের যে মিছিলটা সেটা ওই ঢাকার সংসদীয় এলাকায় করছেন ৮-৯ জন দিয়ে এবং উনার একটা বিরাট বড় ছবি, হাসি দেওয়া ছবি দিয়ে মিছিলটা হইছে। এখন এতে অসুবিধা কোথায়? এতে অসুবিধা একটাই যে ওই আদিবাসী পুষ্ট ঢাকার নির্বাচনী এলাকার যারা রিয়েল আওয়ামী লীগার, যারা ওই এলাকায় রাজনীতিটা করেন, তারা আর রাস্তায় নামবে না। কারণ আগামী দিনে এই বিদেশি লোক আবার এসে এখানে এমপি হবে। এর জন্য তার কেউ জেলে যাবে না। তার মানে হচ্ছে এই যে বিক্ষিপ্তভাবে আপনি কর্মসূচি দিচ্ছেন সেখানেও একটা উদ্দেশ্য, লক্ষ্য, পরিকল্পনা থাকতে হবে। আপনি যাকে ভর করে যে লাঠির উপরে ভর করে দাঁড়াবেন, সেই লাঠিটারে যদি আপনি প্রতিদিন বৃষ্টিতে ভেজান, তাহলে একসময় তো লাঠি ভেঙে যাবে। আপনাকে সিজন করতে হবে। সো কোন পরিকল্পনা তো কোথাও নাই। ধরেন আমি রংপুরের মানুষ, হ্যাঁ, এখন আপনার বাড়ি ধরেন নোয়াখালী, আপনারে আমি আইনা রংপুরে বানায় দিলাম উপজেলা কমিটির সভাপতি। কেমন হবে মনে করতেছেন? বা আপনার আইনে আমি বানাই দিলাম এমপি। আচ্ছা হইলেন, একবার নয় এমপি হইলেন। মানুষের তাড়া খেয়ে চলে আসলেন ক্যানাডা। ওকে? এখন নেক্সট আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি ক্যানাডার থেকে এখন আপনার একটা বড় ছবি দিয়ে হাসি দিয়ে আপনি মিঠাপুকুরে ৮ জন ৭ জন লোককে দিয়ে মিছিল করাইলেন। তাহলে আমি কি বুঝলাম? যে আগে হটাও খন্দকার ইসমাইল। তারপরে বুঝমু। এটা হবে না ব্যাপারটা? মানুষের আ সাইকোলজিটা বুঝতে হবে তো। এখন হুম, হুম, হুম। আমি যদি গড লাইক একটা পরিস্থিতি চলে যাই, নিজেকে খোদার কাছাকাছি মনে করা শুরু করি যে মানুষের মন নাই, মানুষের আবেগ নাই, মানুষের কোনো ইচ্ছা, অভিলাষ, কোনো অভিপ্রায়, কোনো স্বপ্ন নাই, তাইলে তো ইসমাইল ভাই বড্ড বড় বিপদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কি শেষ করতে পারি এবার? অনেক জি, কথা জি, হয়েছে, জি, অনেক কথা অবশ্যই। আমি শুনেছি। সরি অনেক কথা হয়ে গেল। না, না, হ্যাঁ, না, কথা ঠিকই আছে। প্রিয় আমার দর্শক কথায় আপনারা হয়তোবা অনেকে যারা কষ্ট যুক্ত পাইতে পারেন। আমার দলের লাকি নেতা আহমেদ কর্মীরা অনেক কষ্ট বলছেন, পাইতে লাকি বাট আহমেদ মিজানুর রহমান হৃদয়ের কথাগুলো সত্য ও বাস্তব। যারা দলের জন্য অন্যায় দেখে না তারা ভালো থাকতে পারবে না। আমি মনে হয় লাকি আহমেদের একটু ইয়েটা আগেরটা একটু যদি যুক্ত করো। খুবই ভালো লেগেছে। অনেক কথা আর হয়েছে। আর না আরেকটা তুমি কথা সবশেষে শুধু বলি আমার আমার কথায় আমার একসাথে ১,০০,০০০ লোক নামে না কেন? আচ্ছা ঠিক আছে, নামেন না নামবে কেন? ১,০০,০০০ হ্যাঁ। লোক আপনার কথায় নামবে। আপনি ১,০০,০০০ লোকের সাথে দেখা করলে কথা বললে না নামবে। আপনি যখন ছিলেন আপনার অবস্থা ছিল তখন কয়জনের সাথে কথা বলছেন? কয়জনের ভালো ব্যবহার করছেন?
আমি তো বললাম, আমি আমি আজকে দুঃখের সাথে আবার বলতেছি, এই যে ধানমন্ডির ৩ এর অফিস, এই যে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ অফিস, এগুলোর সাথে তো আমার বাবা, আমরা এগুলোর সাথে ওনারও মানে রক্ত, পানি, শ্রম, মেধার একদম সরাসরি সম্পর্ক আছে। ঠিক আছে না? এ পড়ে আমি ছোটবেলায় যখন আমি গভর্নমেন্ট ইউনিটি স্কুলে পড়ি, ঢাকা কলেজে পড়ি, আমার বন্ধু-বান্ধব সব আমার তো যারা এরশাদ বিরোধী আন্দোলন করেছে তারাও তো সবাই আমাকে ঘনিষ্ঠভাবে চিনে। প্রত্যেকের সাথে আজকে আমার পরিচয় ১৯৯১ সাল থেকে। জয়েন্ট সাধারণ এই আচ্ছা, আপনার অফিসে বাবা এখন কোথায়? আপনার বাবা এখন কোথায়? উনি তো একদম বর্ষিয়ান রাজনীতিবিদ। জি, আমার মার লিম্ফোমা নামক ক্যান্সার, এটা ২০২৪ সালের এপ্রিল মাস থেকে ধরা পড়েছে। একই সাথে তিনি পার্কিনসন রোগী। সুতরাং বেসিক্যালি এই লিম্ফোমার সাথে সম্পর্কিত যে ক্যান্সার, এটার কোনো প্রুভেন চিকিৎসা নাই। তাই দীর্ঘ ১ বছর ধরে আমার মা এখন বিশেষায়িত চিকিৎসার অধীনে আছেন। আপনারা সবাই দোয়া করবেন, এবং আমার বাবা কোনোদিনও আমার মা থেকে আ দূরে বিচ্ছিন্ন ছিলেন না। নয়। এখনো হুম, পাশেই আছেন। আপনারা দোয়া করবেন। আ হুম, হুম, নিশ্চয়ই তিনি সুস্থ করবেন আল্লাহ তাআলা, আশা করি। হ্যাঁ? আম হুম, হুম, আর সুস্থতার থেকে হুম, বড় কথা ব্যথাটা কম হওয়া খুব প্রয়োজন। হ্যাঁ? তো আ হুম, তো এখন যেটা আপনাকে যে জায়গাটায় যে কথাটা খেটা হারিয়ে গেল। হ্যাঁ? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে, আমি শৈশবকাল থেকে এই বঙ্গবন্ধু এভিনিউ বা আওয়ামী লীগের অফিসের যে পরিবেশ দেখেছি, হ্যাঁ? আপনি যেকোনো সাহসী আওয়ামী লীগের নেতা বা কর্মীকে আপনার অনুষ্ঠানে জিজ্ঞাসা করবেন যে, সৈয়দ আশরাফ সাহেব মৃত্যুবরণ করার পরে এই আওয়ামী লীগের ২ টি অত্যন্ত প্রয়োজনীয় দপ্তর। একটি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক দপ্তর, আরেকটি বঙ্গবন্ধু এভিনিউ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয়। এই জায়গায় পরিবেশ কি বিরাজমান ছিল। আপনি বুঝে যাবেন কি করা প্রয়োজন। আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার ১ম এ আপনার চিকিৎসা দেয় না। ডাক্তার আপনাকে হুম, জিজ্ঞাসা করে আপনার কি সমস্যা। হুম। সমস্যা শুনলে বলতে পারে কি করতে হবে। সুতরাং আ আমাদের দলে সমস্যা নিয়ে কথা বলাই মনে হচ্ছে পাপ হয়ে গেছে। এটা দুঃখজনক। এটা ঠিক হতে হবে। হুম। আচ্ছা, এই মুহূর্তে তাইলে আপনার বক্তব্য শুনে এবং দর্শকরাও অনেক প্রশ্ন করেছেন, অনেক মন্তব্য করেছেন। সবকিছু শুনে যেটা মনে হচ্ছে মিজানুর রহমান হৃদয় তিনি বলছেন আপনার কথাগুলো বাস্তব। আচ্ছা, ঠিক আছে। কিন্তু একটা জিনিস এখন যেই এই মুহূর্তে আ আ জুলাই আগস্টে বাংলাদেশে যে জঙ্গি হামলা হয়েছে, যে ধরনের আন্দোলন হয়েছে, একটা মুক্তিযুদ্ধের পক্ষের এইগুলো আমরা অনেক বলেছি, অনেক বলা হয়েছে। কিন্তু এখন বাস্তবতা হচ্ছে এগুলো প্রটেস্ট করার কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যত কিছু আছে সবকিছুই শেষ। মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন, দেশের পক্ষের যারা দেশের সাধারণ নাগরিকও আজকে আক্রান্ত। সবকিছু মিলিয়ে এখন যেটি রাশেক ভাইয়ের কথা শুনে যেটি বলা যায় যে, বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের ভিতরে একজন মুখপাত্র দরকার, যিনি একজন যৌক্তিকভাবে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন, সাহসী। যার কথার মধ্যে একটা দিক নির্দেশনা থাকবে, যার কথা শুনে দেশের সাধারণ মানুষ উজ্জীবিত হবে, আওয়ামী লীগের নেতাকর্মীরাও একটা আশা ভরসা বা ভবিষ্যৎ দেখতে পাবে। সেই ধরনের একজন মানুষ স্পোকসম্যান হিসেবে দলের শীর্ষ নেতার নির্দেশেই নানান বিষয়গুলো সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে দেশবাসীর কাছে উপস্থাপন করবেন। আর আরেকটি আপনি প্রস্তাব দিলেন দেশের বাইরেও ১-২ জন অফ কোর্স। মুখপাত্র দরকার। যারা স্পেসিফিক আওয়ামী লীগের পক্ষে, দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আগামী দিনগুলো কিভাবে আরো সুন্দরভাবে উদযাপন করা যায়, রাজনীতি করা যায়, সেই এখানে জিনিসগুলো হানাহানি, মারামারি, একটু কাটাকাটি ছেড়ে ইসমাইল ভাই, এখানে একটু এড করতে হবে। এটা আধুরা থেকে যাচ্ছে। জি, এটা সম্পূর্ণ করার জন্য। জি, প্রেসক্রিপশনটা ইস অ্যাজ সাচ যে দেখেন, এই যে আপনার অনেক দর্শকদের এটা জিজ্ঞেস করছে, এখানে আপনি উত্তরটা পেয়ে যাবেন। যে আপনি জি। আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন কিছু বললেন না কেন? আচ্ছা। হুম, ১ম কথা হচ্ছে তখন আমি বলেছি, কিন্তু এত আয়োজন, এত আড়ম্বরের মাঝে আ মানে শেক্সপিয়ারের একটা কথা আছে হ্যামলেটের যে, "লাইফ ইস a tale told by an idiot full of sound and fury signifying nothing." হ্যাঁ? তো ওই অত আড়ম্বর, অত আয়োজনের মাঝে আমাদের কথা হারিয়ে গেছে। কেউ শুনে নাই। হ্যাঁ? আমি বলেছি। কিন্তু তারপরেও বলতে চাই যে, দিনের শেষে এই ১৫ বছর তো আমরা একটা গোষ্ঠীর উপরে আস্থা রেখেছি যে তারা পারবেন। তারা কিন্তু পারেন নাই। আমাদেরকে বিতাড়িত হতে হয়েছে। সুতরাং প্রেসক্রিপশন এর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে যাদের যারা ব্যর্থ হয়েছেন তারা সাথে থাকুন। কিন্তু যারা ব্যর্থ হন নাই তাদেরকে কাজ করার সুযোগ দিন। আপনি কি প্রেসক্রিপশনটা পাইলেন? গুড, 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 গুড। ঠিক আছে। তাহলে আমি কি কনক্লুশন এ যেতে পারি এখন? জি। জি, প্রিয় দর্শক, হ্যাঁ, বিতর্ক যাদেরকে নিয়ে আছে তারাও থাকুক। কিন্তু যাদেরকে এখন কাজ দিলে দলের নেতৃত্বে আনলে দলের জন্য, দেশের জন্য মঙ্গল হবে তাদেরকেই এগিয়ে আসা উচিত, অতি অল্প এগিয়ে সময়ে আনা ঘুরে দাঁড়াবো। উচিত। অতি অল্প সময়ে না, ঘুরে দাঁড়াবো দল ইনশাআল্লাহ। দল অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং আমরা আবারও রিপিট করছি, সেটি হচ্ছে যে দেশের ভিতরে
একজন স্পোকসম্যান শক্তভাবে যিনি আইনের মানুষ হতে পারেন, যুক্তিতর্কে এক্সপার্ট হতে পারেন, শিক্ষক হতে পারেন, কথাবার্তা বলার মধ্যে একটা সৌন্দর্য, বিউটি থাকতে হবে, স্মার্টনেস থাকতে হবে, শিক্ষক হতে পারেন। গর্জিয়াসনেস থাকতে হবে। নারী-পুরুষ যেই হন না কেন, ছেলে-মেয়েরা উজ্জীবিত হবে, আশার বাণী শুনতে পাবে তার কাছ থেকে। সেরকম একজন মানুষের এখন আওয়ামী লীগের হয়ে কথা বলা উচিত। এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে। আর বাংলাদেশের বাইরে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং ইউরোপ ৩ টা জায়গায় অন্তত যদি স্পোকসম্যান থাকে যে তারা বিদেশে যারা আছেন তারাও মানুষের পক্ষে কথা বলবে, দেশের পক্ষে কথা বলবে, আওয়ামী লীগের পক্ষে কথা বলে, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের সম্পর্কে কথা বলে মানুষকে উজ্জীবিত করবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হবে, কোনো দিক নির্দেশনা পাবে। দেশের বাইরে কিভাবে চলতে হবে, দেশের কিভাবে ভিতরে কিভাবে রাজনীতি করতে হবে, দেশের ভিতরে কিভাবে এখন ঘুরে দাঁড়াতে হবে আগামী দিনের জন্য। সেই প্রস্তুতিটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে খুব জরুরি এবং নেতাকর্মীরাও বিশেষ করে তৃণমূলে যারা রয়েছেন তারাও এটা প্রত্যাশা করেন যে কারো কাছে কিছু শুনতে চায়। আমার কাছেও অনেকে আমি আমি তো আর কেউ না। আমার কাছেও জিজ্ঞেস করে ভাই এখন কি হচ্ছে কিছু জানেন কিনা? উম, কিছু জানার কারোর কাছে বিচ্ছিন্নভাবে এভাবে জানা শোনার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। উম আপনিও নিশ্চয়ই সেটিই মনে করেন এবং একজন স্পেসিফিক যে হ্যাঁ, আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সুনির্দিষ্টভাবে দায়িত্ব দেয়া হয়েছে। যিনি আমি আবারও বলি, আমি এটা রিপিট করি এই কারণে, সুন্দরভাবে যিনি কথা বলবেন, যুক্তিতর্ক উপস্থাপন করাটা যা সঠিক হবে, আগ্রাসী না কিন্তু দলের পক্ষে, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করতে পারবেন। যাকে দেখে অন্য ছেলেমেয়েরাও আকৃষ্ট হবে, না, আওয়ামী লীগ করা যায়, আওয়ামী লীগ করা উচিত, আওয়ামী লীগে ভালো মানুষ আছে, সুন্দর করে কথা বলতে পারে। আমরা অতীতে বা এখনো যা শুনছি হানাহানি মারামারির কথাই শুনি আমাদের কোনো রাজনৈতিক নেতাদের কাছে, ইনক্লুডিং আমাদের প্রধান প্রধান উপদেষ্টা যিনি আছেন তাদের কাছ থেকে কেউ কোনোদিন একটা ভালো কথা, ভালো দিক নির্দেশনা ছেলে মেয়েদের জন্য কারো না, এটা বক্তব্যে সুবর্ণ আমরা সুযোগ, আমাদের সুযোগ, দেখতে পাইনি। এখন একটা আমাদের। সুযোগ, আমাদের নেতা নেত্রীরা যখন বক্তব্য দেন হাজার হাজার মানুষের সামনে, সেখানেও ওই যে ষড়যন্ত্র, হানাহানি, মারামারি কথা ছাড়া ভালো কোনো কথা, আমি এটা বহুবার বলেছি, আমি নিজে নিজেও বলি, বন্ধু বান্ধবদের সাথেও বলি যে আসলে কি শিখছে, কি জানবে। কেউ কেউ আবার বলেছেন বঙ্গবন্ধুর আত্মজীবনী বই, আমাদের হারুন আল রশিদ আমাদের অ্যাম্বাসেডর, তিনি একটা কথা বলেছেন যে হ্যাঁ, বঙ্গবন্ধুর যে অপ্রকাশিত আত্মজীবনী না, বঙ্গবন্ধুর যে অসমাপ্ত বইটা আত্মজীবনী, বেরিয়েছে অসমাপ্ত অসমাপ্ত আত্মজীবনী। আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী বইটা ছেলে মেয়েদেরকে বিনা পয়সা দিলে কি হতো? স্কুল কলেজে নিয়ে পড়ার জন্য মুক্তিযুদ্ধের বই, বঙ্গবন্ধুর ডিম অসমাপ্ত ভাজতে দিছেন, আত্মজীবনী, ডিম, ওইটা পড়তে দেন না, ডিম ভাজা শিখাইছেন। ডিম ভাজা। বিছানায় চাদর কিভাবে বিছাইতে হয় সেটা শিখাইতে গেছেন। আরে ভাই বাঙালি তো, হ্যাঁ, আমি কি ভাই জাপানিজ না আমেরিকান? রুমিন ফারহান একটা হুম, কথা বলি, দামি কথা বলছে। রুমিন ফারহান বলছে যে, "আমি ব্যারিস্টার হইলাম, আইনজীবী হইলাম, এমপি হইলাম। তো আমার তো স্কুলে গিয়ে কোনদিন ডিম ভাজা শিখা লাগে নাই। আমার আম্মাই তো আমাকে ঘরে ডিম ভাজা শিখাইছে।" বলে, "আমার তো আ কোনদিন স্কুলে গিয়া কিভাবে চাদর বিছাইতে হবে, আমি একটা মেয়ে, আমার তো এটা শিখা, আমি তো ঘরেই শিখছি।" তো এগুলো আপনি ওই এগুলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীকে শিশুসুলভ ভাষায় ১ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন পর্যায়ে, পর্যায়ে না পড়িয়ে, ভালো মানুষ হওয়া, সাহসী মানুষ হওয়া না শিখিয়ে আপনি ডিম ভাজা শিখাইতে গেছেন। ভাই আচ্ছা, এটা তো হ্যাঁ। সবকিছু সবার জন্য চলে না। বুঝেন না কথাটা? জি, জি। এবং আপনি যেহেতু কথাটা তুললেন, পড়াশোনার মধ্যেও পাঠ্যপুস্তকেও হুম, কিন্তু হুম, নীতি নৈতিকতার বিষয়টি হুম, ওইভাবে হুম, হুম। অতীতে যেমন ছিল, আম অতীতে যেমন আমি ছিল মনে করি, আমি সেই একটা কথা বিষয়টি বলব, নেই। এটা আমার আমার বাবা চাচারা হয়তো অ্যাপ্রিশিয়েট করবে। বাঙালি বুঝবে এবং মুখস্থ করবে। ২ টাই করবে। এটা বাঙালির নেচার। আচ্ছা, I'm not a German person. I'm not Japanese. I'm not American. I am Bengali. I'm Bangladeshi. I will have a হুম, full combination of acquiring knowledge, whether you like it or not. That's how it is. এখানে ১০০ বছর পুরানো হুম। একটা ট্রেন্ড থাকবে, ৫০ বছর থাকবে, আবার সামনের দিনের জিনিসও থাকবে। সবকিছু মিলিয়েই আমাদের হবে। জি, জি। আমি আমি কি রবীন্দ্রনাথের পদ্য কি মুখস্থ করব না? নজরুলের অবশ্যই, পদ্য কি মুখস্থ করব না? অবশ্যই করব। অবশ্যই, হ্যাঁ? বা অবশ্যই, আমার যে ইসলামিক শিক্ষা যেটা আমাকে ইসলামিয়াত যেটা শেখানো হয়, সেখানে কি আমি সূরার আয়াতগুলো মুখস্থ করব না? করব। অবশ্যই সবাই বুঝবো, করছে। মুখস্থ করব, সবই করব। এটাই আমার সৌন্দর্য। তা আমি জি। হঠাৎ করে আমি ওই মানে কি বলে ময়ূর সাজার জন্য লাফাঝাপা শুরু করে দিলাম না বুইঝা নিজের দেশ, জাতি, সত্তাকে। দ্যাটস নট কারেক্ট। আরে ভাই টিনের চালা দিয়া পানি পড়ে স্কুলে গিয়া, আপনি এনে দিছেন ডিম ভাজা। ফাইজলামি করার জায়গা পান না। এটা কি জিনিসটা? শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর আরো যত্নবান হতে হবে। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখলে যাতে ছেলেমেয়েদের স্কুলে যেতে, পুরা দেশে বিশ্ববিদ্যালয়ে যেতে পুরা দেশে ইচ্ছা করে। টিচার্স ট্রেনিং কলেজের সংখ্যা হইল
20-এর নিচে 18 বা 17 বোধহয়। সেখানে লক্ষ, লক্ষ ছেলেমেয়েরা আপনি কারিকুলাম চেঞ্জ করে ফেলতেছেন। শিক্ষকের ট্রেনিং এর খবর নাই। কি শিখাবে সেটার ঠিক নাই। আপনি এখানে নাইচা গাইয়া পদ্য পড়ান। এটা কোনো কথা হইল নাকি? শিক্ষকদেরকেও ছাত্রছাত্রীদেরকে কিভাবে নার্সিং করতে হবে সেটা শিখাইতে হবে এবং সেইটা তারা ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে সেভাবে কথা বলবেন। এই জায়গায়ও আমাদের একটা বিরাট ঘাপলা আছে। দেখ, আমাদের আজকে আরেকটা জাতীয় বিষয় শত্রু হচ্ছে হয়ে গেলাম আরকি। না, ঠিক আছে। আপনি 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 যদি মনে করেন যে আপনি সঠিক বলছেন, আপনি সঠিকভাবেই কথা সঠিকই বলে বলছি যাবেন সেটা ইনশাআল্লাহ। আপনি আপনি আল্লাহ তাআলার আপনাদের সাথে কাছে আছি। এখন আপনার বিবেকের কাছে যদি মনে হয় তাই সত্য, বিবেকের যা কাছে সত্য তাই বলছি। একদম সঠিক কথাই বলেছি। সেই আরো ক্ষেত্রে বলব আপনার ইনশাআল্লাহ। হুম, আচ্ছা ঠিক আছে। তবে সার্বিক পরিবর্তন আমরা আশা করছিলাম আমাদের প্রধান উপদেষ্টার কাছে নতুন ছেলেমেয়েরা অনেক কিছু জানতে পারবে। প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে আলোচনা আরে হবে, ভাই, গবেষণা হবে। আপনি কিছুই আপনি তো নাই। শুনেন, আমি আমি প্লিজ আপনার কাছে আমি করজোড়ে একটা কথা বলি। আপনার তো জি, দায়িত্ব জি, আছে ভাই। আমি একটা কথা জি, আপনাকে বলি। প্লিজ, জি প্লিজ। বলেন, হ্যাঁ? বলেন। ভাই, এ আ আপনি কি খুব ধার্মিক মানুষ? হ্যাঁ, যদি হন তাহলে ধর্মীয় কিছু গল্প থেকে তো বললেন। শিক্ষাটা নিতে হবে। হ্যাঁ। আরে ইউনুস আজকে আছে কালকে নাই। তার বয়স কত? কয়দিন থাকবো? উনি তো ৩০ বিএনপি বছর ক্ষমতায় থাকবে চায়। আরো। বিএনপি ক্ষমতায় চায়, আপনি তারে নিয়ে কথা বলতেছেন। আরে আপনি কি দিবেন সেটা বলতেছেন না কেন? আপনি আমাকে একটা জায়গা দেখান। আমার তো শিখার বিষয় আছে। আমরা কথায়, কথায় মক্কা বিজয়ের কথা। হযরত মুহাম্মদ সাঃ তার জীবনীতে নবুয়ত প্রাপ্তির পরে এই মুশরিকরা বা কাফেররা কি করছেন সেটা নিয়ে কয়বার কথা বলছেন? আর উনি মানুষের জন্য কি দিবেন আল্লাহর পক্ষ থেকে সেটা বলছেন। আরে আপনি কি দিবেন সেটা বলেন না কেন ভাই? আপনি আমার প্রতিবাদের জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে ওই জায়গায়, যেখানে আমি অন্যের দোষ ধইরা নিজেকে দাঁড়া করানো হচ্ছে। আরে আমি কি দিব? আমার যা দেওয়ার, আমি তো পদ্মা সেতু দিয়েছি। বঙ্গবন্ধু কন্যা জননী বানিয়েছে তো, মেট্রো রেল দিয়েছে। একটা আধুনিক জীবনের ধারণা দেওয়ার চেষ্টা তো তিনি করেছেন। কাজটা সম্পূর্ণ করতে পারেননি। আমরা কি দিব? শুধু আপনার বৈশ্বিক ভাবে না, মানে মনোজগতেও আগামী দিনে আমাদের ছেলেমেয়েদের আমরা কি সম্ভাবনা দিব? সেটা বলব না কেন? সেটা বলার জায়গা কোথায়? একটা বয়স্ক লোক, সে কোথায় মাইশা কোন কিসের মধ্যে দিয়ে হইছে প্রধান উপদেষ্টা। আরে ভাই, ১০ বছর পরে নামও খুঁজে পাবেন না তার প্রধান উপদেষ্টা। তারে নিয়া লাগছেন। আরে ভাই, আপনি কি আচ্ছা, করবেন সেটা বলেন না কেন? আচ্ছা। এখন আমি যেটা আপনাকে হচ্ছে উনার মাইন্ডসেট চেঞ্জ করতে বলতেছি। আপনি আমার কথাটা বুঝতে রাইট। পারছেন? দিস আচ্ছা, ইস জি, এ জি। ট্রানজিশন। উনার নাম থাকবে না। আমি আপনাকে বলে দিলাম। ওই নোবেল প্রাইজ হিসেবেই ব্যাস। থাকবে। বাংলাদেশের জি। প্রধান উপদেষ্টা হিসেবে উনার নাম থাকবে না। আমি লিখে দিলাম নোবেল আপনাকে। প্রাইজ নিয়েও তো বিতর্ক আছে। জি, জি, সেটা অন্য জি, কথা। সেটা তো আর আপনি জি। মানে আলফ্রেড নোবেলের নোবেল তো আর আপনি খন্দকার ইসমাইল সাহেব খাইতে পারতেছেন না। মানে আমরা না, একটু না। আমরা থামি না। মানে ও তো পাইয়ে জি। গেছে। ওটা তো আর কিছু করতে পারবেন না। হ্যাঁ? ও তো হ্যাঁ, পাইয়ে গেছে। না আমি এবং যে নোবেল অর্থে নোবেল বলছি সোসাইটি যতদিন থাকবে, ততদিন তার নামটা থাকবে। সেটা অন্য কথা। সেটা তো কোনো ইস্যু না। হুম, ইস্যু হচ্ছে হুম, বাংলাদেশের মানুষের মনে কিন্তু প্রফেসর ইউনূসের নাম ছিল না, থাকবে না। এটাই তো জায়গা। থাকবে। এখন আচ্ছা, আমরা ভাই মানুষের মনে কেমনে ঢুকবো? এটা কি ইউনূসকে গালি দিয়ে ঢুকবো? নাকি নিজের কি করতে চাই সেটা দিয়ে ঢুকবো? সেটা বলেন। আচ্ছা। এখন আমি বলছি যেই কারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নাম আমি যে কারণে বলছি সেটা হুম, হচ্ছে উনি হুম, একজন নোবেল লরিয়েট আমরা যেভাবেই বলি না কেন তো নোবেল বাংলাদেশের লরিয়েট কি একজন শান্তির প্রতীক পীর হইছে? শান আউলিয়া হইছে? শা পীর হইছে। নিজামুদ্দিন আউলিয়া হইছে শান নোবেল লরিয়েট? অবশ্যই আউলিয়াদের মতো তিনি এসছেন এটা কোনো কিসের কথা না। আবার? উনার নামের মধ্যে মোহাম্মদ তো ওরে আছে, তো আমরাই তো ইউনুস তাইলে আছে। আউলিয়া বানাইছি। আর হ্যাঁ, ও আউলিয়া ও বানাইছি তো। গ্রামীণ ব্যাংকের এমডি ছিল। আপনি ওরে হাতাহাতি করলেন কেন? দরকার কি ছিল? কিছুই করতে পারত না সে। ওরে আপনি এগুলা করতে গেলেন কিসের জন্য? ওরে কে চিনতো দুনিয়ায়? তারে নিয়ে কে বিবৃতি দিত? এখন তো না সত্যি কথা বললে চিনেছে আপনার শুনতে খারাপ লাগবে। না আপনার চিনেতে গেছে আপনার আপনার রাজনৈতিকভাবে সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি তারা, এবং ধরেন রাজনৈতিকভাবে বিএনপি। এটা একটা বৃহৎ দল ছিল। আপনি নিজে আগ বাড়াইয়া আপনি আরেকটা শত্রু বাড়াইলেন কিসের জন্য? যদি এটাই সত্যি হয় যে সে এত টাকা পয়সা পছন্দ করে, সে তো ভালোই ছিল তাহলে। গ্রামীণ ব্যাংক নিয়ে এসে টাকা পয়সা নিয়েছিল। আপনি হাতাইলেন কেন বলেন? ভিতরে ঢুকেন। কেন হইল এটা? এটা কি শেখ অন্যায় হাসিনার হয়েছে দোষ? কি নো, যে নো, এটা শেখ হাসিনার দোষ না। অবশ্যই তার আশেপাশের কিছু লোক এটা করছে। আসেন আলাপ করেন। আচ্ছা সেটা আরেকদিন আলাপ শেখ করব। হাসিনাকে এই বিপদে ফেলছে কে? এই বিব্রতকর অবস্থায় ফেলছে কে? এটা কি শেখ হাসিনা নিজে ফেলছে? নো। সেটা উনি যাদের আরেকদিন উপর আলোচনা বিশ্বাস করব। করছেন, যাদেরকে বিশ্বাস করতেন, আস্থায় রাখছিলেন, তারাই এইসব পরিস্থিতি তৈরি করছে। এটাই তো বাস্তবতা। তাই জি, না? জি, জি। হ্যাঁ, সেটা আরেকদিন আলোচনা হবে। আমি আবার শেষ করি। এবার অনেক লম্বা হয়েছে। আজকের হ্যাঁ, আলোচনা খুব ভালোও হয়েছে, সেটাও ঠিক আছে। আমি যেটা বলতে চেয়েছি আমাদের যেইভাবেই হোক, যেই কারণেই হোক তিনি ক্ষমতায় এসে গেছেন। এটা তো সত্য। হুম। এইটা বাস্তবতা। সেই বাস্তবতায় উনার কাছ থেকে মানুষ যেটা আশা করছিল, যেই ধরনের কথাবার্তা আশা করছিল তার কিছুই দেশবাসী খুঁজে এখন পায়নি উনি তার ক্ষমতায় আচার-আচরণের চলে এসেছেন। কথাবার্তায়। এই বাস্তবতায় বিএনপি জনসাধারণের আশার জায়গা যেটা পূরণ করতে পারবে না, সেই জায়গায় আওয়ামী লীগ দেখাবে যে তারা পূরণ করতে চায়।
এটা হওয়া উচিত জি। আমাদের কৌশল। এখন আপনাদের কাছে আমরা সেটাই প্রত্যাশা করি। ইয়েস। আপনারাই যদি দেশকে ভালোবাসে থাকেন, আপনারাই যদি মনে করেন একটা অস্বস্তিকর অবস্থা এখন দেশে চলছে, হ্যাঁ, নতুনভাবে আপনারা কি করতে পারেন? আমার রিকোয়েস্ট এটাও থাকবে করতে আপনিও হবে। হ্যাঁ। নেত্রীর সাথে একটু কথা বলেন বা নেতৃত্বের সাথে না কথা আমি বলেন। বললাম ভাই এক আমার তো বড় ধরনের নেতা না। আমাকে উনি খুব যে তো না চিনেন বা কর্মী কিছু হিসেবে তা আপনি না। কথা বলতে পারবেন চিনতেন। না? না কর্মী আমরা অত হিসেবে বড় আপনি কথা কর্মী না। বলতে আমি তো পারবেন না? উনার নাম্বারও জানি না ভাই। আমরা সাধারণ মানুষ। আমরা অত নাই। আমরা তো ওই যে না বললাম কিন্তু না যে আওয়ামী লীগের কেউ না। বলল তো ঠিক আমি না সমর্থক। বলছে, আমি বলছে। নৌকা কিন্তু মার্কা এই ভোট দেই। মুহূর্তে এই বঙ্গবন্ধুকে মুহূর্তে ভালোবাসি। মান অভিমান মানুষ ছেড়ে ভালোবাসে। আমার মনে না, হয় দলের আমার স্বার্থে, দেশের স্বার্থে আমার কোনো মান অভিমান নাই। আমার কোনো বিশ্বাস করেন আমার কোনো মানে হ্যাঁ, তাইলে আমার কথা আশা আছে, বলতে আমার আকাঙ্খা আছে। সেই জায়গা থেকে আমি বলছি যে আমার এই আশা এবং এই আকাঙ্খা আমি বিশ্বাস করি আরো লক্ষ কোটি মানুষের জন্য ভালো আশা এবং আকাঙ্খা বটে এবং সেটাকে সফল করতে গুড। গেলে এভাবেই হুম। আমাদের করতে হবে। এইটুকুই। তবু দায়িত্ব পালন করবেন, একটু দায়িত্ব নেন। কিছু দায়িত্ব দায়িত্ব নেন। নিচ্ছি এখন তো। একটা আমি আপনার এখানে এসে কি আলাপ করতেছি? না আলাপ তো না এটাও একটা দিক নির্দেশনা, এটাও এক ধরনের কথা, এটাও এক ধরনের আরে আত্মসমালোচনা আগামী ভাই, দিনগুলো কি হতে পারে সেটা বাংলাদেশের ঠিক আমি আছে। নাগরিক। আপনার অনুষ্ঠানে এসে আমি ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলতেছি। আপনি আমার গুর্দার গভীরতা বুঝেন না। আপনি কি জিনিসটা কি মনে করছেন? হুম, 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 আমি হুম। হয়তোবা আগ ঠিক বাড়ায় আছে। গিয়ে ছুরির সামনে দাঁড়াইতে পারি না যে আমার ছুরি মারো। কিন্তু আমার ভিতরে কোনো altruistic জায়গা বা সাহসের কোনো অভাব আছে বলে মনে হচ্ছে না। আপনি অ্যাপ্রিশিয়েট ওকে, করছেন না কেন? একটু ওকে, অন্যদেরকে ওকে ডাকেন না না, একটু কথা বলুক আইসা আ পরিষ্কারভাবে দেখি কয়টা কথা বলে। চাপাবাজ তো দেখলাম। পালাবো না না, আপনার আপনার বাসায় গিয়ে আশ্রয় নিবো, হ্যান করবো, ত্যান করবো। সবচেয়ে আগে পালাইছে তো। বলে নাই মির্জা ফখরুলের বাসায় যায়ে আশ্রয় নিবো? এটা নাকি এখন বলে এটা নাকি হিউমার ছিল। সেদিন আরেকটা ভিডিও শুনলাম ওখানে একই কথা। ২ দিন পরই। আরে ভাই এটা বলার দরকার কি আপনার যে পালাবেন কি পালাবেন না? পালাইলেন তো ঠিক মতো। তাই আচ্ছা না? ঠিক আছে কি আমরা গল্প কমোডের ওখানে কমোড নিতে গেছে উনার সাথে সেলফি তুলে। কি ভাই? কমোড বিক্রি করতে এখন আমি তো চাইছিলেন, পারি না হ্যাঁ। চুপ করে থাকতে। এসব কথা শুনে আমি চুপ করে থাকতে আচ্ছা, পারি না। আচ্ছা যে কমোড কিভাবে নিতে চাইছিল ওরা বিক্রি করার জন্য? ওখানে তো নানান সমস্যা আছে হ্যাঁ। কমোডে। ওই কমোড যারা নিতে গেছে ওরা কমোড বিক্রি করতে গেছে। গিয়া দেখছে উনি ওখানে আছে। দেখার পরে কমোডের বদলে উনাদের মায়া তৈরি হইছে। মায়া তৈরি হওয়ার পরে তারা গোপনে গাড়ি এনে তাকে সসম্মানে ওখান থেকে বলছে, "না আপনি তো দেশের রত্ন, দেশের একটা সম্পদ। আপনাকে আমরা পার করে দিচ্ছি।" এই তো ঘটনা। এটাই তো বলতে আচ্ছা চাচ্ছি। জি, জি। অনেক ধন্যবাদ রাশেক রহমান আপনাকে। প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহ আমাকে এখানে ক্ষমা শেষ করুন। করছি। আরেকদিন কথা হবে আপনার সাথে নিশ্চয়ই সময় দিবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু আমাদের এখানে না অন্য জায়গায়েও আপনি কথা বলেন। সব বলে জায়গায় যান আপনার বলতেছি। কথা। যত জায়গায় তবে আছে সব জায়গায় বলতেছি। কোন অসুবিধা আপনার নেই। তবে কথার আমি মধ্যেও বললাম যেন একটা আওয়ামী লীগ ফিরবেই। আওয়ামী লীগ আওয়ামী লীগ ফিরবেই। ফিরবে। তবে ওকে। কিভাবে ফিরবে হুম, কিভাবে হুম। ফিরবে এবং আমরা হুম। মানুষের জন্য কি নিয়ে যাব সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। হুম, তবে হ্যাঁ, আপনার কথার মধ্যেও যাতে একটা আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করে না। আওয়ামী লীগ ফিরবে, আপনি আছেন। বলতেছি তো। আওয়ামী লীগকে সাথে নিয়ে আপনার কথাগুলো যাতে কথার মধ্যেও যাতে একটা না বাট ডিরেকশন শুনেন থাকে। আমি আপনার আমি এই ভাই কথার মধ্যেও আমি আর মিথ্যা বলতে চাই না। আমি সত্য বলেই সত্য জায়গাটাকে সত্যই তো শানিত করে বলছেন। আওয়ামী লীগকে নিয়ে ফিরতে চাই। আওয়ামী লীগের রাইট। একজন কর্মী ওকে, হয়ে ওকে, ফিরতে চাই। আওয়ামী লীগের মাঝে থেকে ওকে, ফিরতে ওকে। চাই। এই হুম। বিভ্রান্তি ছড়াইয়া মিথ্যা বইলা এই আজে-বাজে ন্যারেটিভ দিয়ে আমি ইয়ে করতে চাই না। ওকে, ওকে। আমরা তাহলে আজকে শেষ করতে পারি। প্রিয় দর্শক এখানে শেষ করছি আমাদের ডায়ালগ ফর ডেমোক্রেসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আবারও বলি রাশেক রহমানকে অনেক ধন্যবাদ। অনেক কথা বেরিয়ে এসছে, অনেক কথা বলা হচ্ছে, অনেক ভালো কথা এসছে। এর মধ্যে নতুন প্রজন্মেরও শিখার আছে। আমরা সেই ধরনের বক্তব্যই শুনতে চাই। আমরা সেগুলো নিয়েই আগাতে চাই। আমরাও যে টক শো করি, আমাদের এই টক শোর মধ্যেও যাতে যিনি কথা বলবেন, শুধু ঝগড়াঝাটি না, তার কথার মধ্যে যেন একটা বৈচিত্র্য থাকে, একটা ডিরেকশন থাকে, একটা নেতৃত্বের কথা থাকে, এক ধরনের আশ্বস্ত হওয়ার কথা থাকে, এক ধরনের সুচিন্তা থাকে বা তার কথা নিয়েও চিন্তা করা যায়। সেই ধরনের বক্তব্য আমরাও শুনতে চাই। জি, জি, ঠিক আছে রাশেক ভাই অনেক ধন্যবাদ। থ্যাংক প্রিয় ইউ। দর্শক আসসালামু আপনাদের আলাইকুম। সবাইকে ভালো আজকের থাকবেন। মতো আর ভালোবাসা বাংলাদেশ জানিয়ে আওয়ামী এখানেই লীগের শেষ ৭৬ করছি। তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল আওয়ামী লীগের নেতাকর্মীকে অনেক শুভেচ্ছা এবং জি, জি। আশা করি আমরা খুব স অ অচিরেই দ্রুতই। আমাদের হুম, রাজনৈতিক যে কর্মকাণ্ড তা সাবলীলভাবে এবং একেবারে আন্দোলিতভাবে সারা বাংলাদেশে আ পালন করতে পারব। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, জয় বাংলা, জয় জি, বঙ্গ। জি। অনেক ধন্যবাদ মুন্না। তুমি আছো কিনা আমি জানি না। মুন্না